আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউ আশিক ভাইয়া। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অলরেডি আমাদের সাথে তোমরা কয়েকজন যুক্ত হয়েছো। অরিন, নুসরাত জাহান, তন্নি, সবাই আসসালামু আলাইকুম জানাইছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমাদের দর্পণ একাডেমিক গ্রুপেও শেয়ার করে দাও, এবং তোমাদের নিজ নিজ বন্ধুদেরকে শুরুতে একটু মেনশন করে দাও। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজকে আমাদের সেই 40 ডেজ এমসিকিউ যে চ্যালেঞ্জটা, সেটাই কিন্তু আমরা আজকে প্রথম লাইভ ক্লাস করতেছি। তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবে এবং পুরো ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদেরকে আগেই জানাইছি, আজকে আমরা আলোচনা করবো আমাদের কাজ, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারটা। তো বোর্ডের সমস্ত এমসিকিউগুলো, অর্থাৎ আমাদের বইয়ের পিছনে যে সকল এমসিকিউগুলো থাকে সবগুলো তো দেখাই দিব। পাশাপাশি যদি আমরা ক্লাসের লাস্ট পর্যন্ত তোমরা সবাই থাকো, তাহলে কিন্তু আরও এক্সট্রা কিছু জিনিসপাতি তোমাদেরকে করাই দিব, এগুলো তোমাদের সিকিউ সলভ করতে হেল্প করবে। এবং পাশাপাশি এই অধ্যায়টার তোমরা সিকিউ চাও কিনা, সিকিউ প্রশ্নগুলোও তোমরা সলভ চাও কিনা একটু কিন্তু জানাইতে পারো। তো তার আগে তোমরা সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে সুবিধা হবে। কারণ অনেকেই হয়তো বুঝতে পারতেছে না যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। তো দেখি কে কে জয়েন করলা। তো শুরুতে আমরা 2-5 মিনিট একটু কথাবার্তা বলি, কে কে জয়েন করলা, কে কোথা থেকে জয়েন করলা একটু দেখে নিই। তারপরে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই ক্লাসগুলোতে যুক্ত হব। ওকে ওকে, সোমায়া বলছে জি ভাইয়া সিকিউ সলভ চাই। হ্যাঁ, সিকিউ সলভ ইনশাল্লাহ তোমাদের দেওয়ার চেষ্টা করব, তো সমস্যা নাই। তবে তোমরা সবাই শুরুতে, তোমরা যে কয়েকজন আসছো সবাই, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা হয়তো বা তোমাদেরকে প্রতিদিন বলবো না শেয়ার করতে, তবে আজকে যেহেতু প্রথম ক্লাস আমি চাইবো তোমরা সবাই একটা করে শেয়ার করে দেবে নিজ নিজ টাইম লাইনে অবশ্যই। এবং আমি একটু শেয়ার করে দিই আমাদের দর্পণ একাডেমিক গ্রুপে, যেন সবাই যারা আছে তারা সবাই যেন বুঝতে পারে। ওকে, ঠিক আছে। তো অলরেডি আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছো, দেখি কে কে যুক্ত হয়েছে আমাদের সাথে। এবং হ্যাঁ, অনেকেই তোমরা বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ। জানাতুল মা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দিয়া বলছে ভাইয়া ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, তোমরা জানো রেগুলার ক্লাস হবে। রাবি বলছে ভাইয়া এমসিকিউ এবং সিকিউ সহ করেন প্লিজ। হ্যাঁ, করাবো ইনশাল্লাহ। শারমিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সপ্তম বলছে ভাইয়া কুষ্টিয়া থেকে দেখছি। হ্যাঁ, ওকে ওকে, তোমরা সবাই বন্ধুদেরকে একটু মেনশন। আমরা কিন্তু শুরু করবো, আমরা কিন্তু ক্লাসটা যখন শুরু করবো ক্লাসের মাঝখানে কিন্তু আমাদের আর এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাবো। আজকে কিন্তু প্রথম ক্লাস, তোমাদের একটু ডিরেকশন দিয়ে দিই, তোমরা এই কয়েকদিন কীভাবে কী করবা এটা আমার মনে হয় বেশি জরুরি। আর ক্লাস তো আমরা প্রতিদিন করি, তাই না? আর দিয়া বলছে ভাই ক্লাস রুটিন কি দিয়েছেন? না, ক্লাস রুটিনটা দেই নাই, ক্লাস রুটিনটা তোমাদেরকে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তো তোমরা যারা যারা সালাম জানাইছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম আবারও। এবং আফসানা বলছে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু শেয়ার করতে থাকো, এই সুযোগে আমি মাঝখানে তোমরা একটু আমাদের এইটার সম্বন্ধে একটু পরিচিত করে দিই, এবং তোমরা কমেন্ট একটু লিখতে থাকো যে তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো, তাহলে একটু সুবিধা হবে, আমি বুঝতে পারবো আসলে তোমরা কে কোথা থেকে দেখতেছো। তো খেয়াল করো, তো আমরা তো একটু ইতিমধ্যেই তোমাদের কিন্তু আমাদের দর্পণ একাডেমি গ্রুপে তোমাদেরকে পোস্টের সাহায্যে অলরেডি জানাই দিছি। কি জানাইছি বলো তো ব্যাপারটা? তো তোমাদেরকে বলছিলাম যে চলো আমরা একটা সবাই মিলে একটা চ্যালেঞ্জ নেই। কি চ্যালেঞ্জ? 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ। এটা কেন দরকার? কারণ দেখো তোমাদের কিন্তু এইচএসসি খুবই সামনে, আর মাত্র কিছুদিন আছে। তোমরা বুঝতে পারছো না, হঠাৎ করে যখন দেখবে যে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে, তখন দেখবা যে তোমার পড়াশোনার একটা ইচ্ছা জাগবে। অনেকে আমরা আসি এমন অবস্থা আমাদের যে আমরা পরীক্ষার রুটিন না দিলে ভাই পড়তে বসি না। এটা খুবই খারাপ একটা ব্যাপার। আমরা সময় আছে, আমরা সময় থাকতে নিজেদেরকে গুছিয়ে রাখবো, অন্যদের মতো হব না। তো এই জন্য আমাদের কিন্তু সবারই উচিত এমসিকিউর ব্যাপারটা একটু বেশি নজর দেওয়া। কারণ আমার যেটা মনে হয় যে এমসিকিউর ব্যাপারটা খুবই আমাদের সেন্সিটিভ একটা ব্যাপার। সেন্সিটিভ কেন? কারণ যে দেখো তোমার যখন পরীক্ষা হবে, তোমার ওই এমসিকিউ এর 25 মিনিট কীভাবে যে যাবে তুমি টেরই পাবা না। তুমি ইতিমধ্যে তো অনেকগুলো পরীক্ষা দিছো, তো জানো ব্যাপারগুলো। তার মধ্যে আমাদের ফিজিক্সে তো আরও ভয়াবহ অবস্থা, ম্যাথ থাকে, তারপর কিছু আমাদের টেকনিক্যাল প্রশ্নও থাকে, আবার মুখস্থ প্রশ্ন থাকে কিছু। তো সবগুলো মিলে কিন্তু আমাদের কিন্তু বেস্ট প্রিপারেশন নিতে হবে যেন আমরা ওই সময়টার মধ্যে
আমরা সুন্দরভাবে এমসিকিউগুলো দিয়ে আসতে পারি। এবং তোমরা এটাও জানো যে এমসিকিউ 15-র মধ্যে তুমি যদি হচ্ছে তোমাদের চেষ্টা থাকতে হবে 12 থেকে 13 পাওয়া, এর কম পাইলে কিন্তু তোমার জন্য A+ পাওয়াটা বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো এমসিকিউতে একদম বেস্ট প্রিপারেশন নিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আসি, তোমরা আশা করি সবাই সাথে থাকবা, দেখবা যে খুবই বেস্ট একটা প্রিপারেশন হবে। এবং নিয়মটা দেখো কি, তোমাকে কী করতে হবে, তুমি এখানে প্রতিদিন ক্লাস করবা, আমরা প্রতিদিন হচ্ছে এই রাতে এই টাইমে ক্লাস করবো আমরা। এবং যে চ্যাপ্টারটা করবো আগে তো রুটিন থাকবে, তুমি একটু দেখে রাখবা। স্পেশালি কারো কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাদের দর্পণ একাডেমি গ্রুপে ওই চ্যাপ্টার থেকে আগে দিয়ে রাখবা, আমি এই লাইভে এসে ওই প্রশ্নটা সলভও করে দিব। আর আমরা একটা বইয়ের তো পিছনে সবগুলো এমসিকিউ করবো, এটা তো আসেই। তো তোমাদের উচিত যে তোমরা যে এই কাজটা করলে সব থেকে বেস্ট হবে, তোমরা অবশ্যই নিয়মিত এইখান থেকে ক্লাসগুলো করবা এবং পাশাপাশি তুমি এই চ্যাপ্টারটা বাসায় আরেকবার প্র্যাকটিস করে ফেলবা। তাহলে হবে কি, যে আমরা সবাই একসাথে একটা নিয়মের মধ্যে আমরা কিন্তু ক্লাসগুলো শেষ করতে পারবো। এবং ক্লাসগুলো শেষ করতে থাকলে কি হবে, আমাদের একটা টাইমে দেখা যাবে কি যে আমরা আমাদের ফিজিক্সের সবগুলা শেষ করে ফেলছি, কেমিস্ট্রি সবগুলা শেষ করে ফেলছি, এভাবে শেষ করতে থাকতে পারবো। তো এটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। তো আশা করি তোমরা সবাই এটা মেনটেন করবা। তোমরা সবাই শুরুতে এই একটা কথা দাও যে ভাই ইয়েস, আমি এই 40 দিন যে ফাঁকিবাজি করবো না, আমি 40 দিনের এই 40 দিনই নিয়মিত এই কিছু সময় আমি এমসিকিউর জন্য দিব। এবং তুমি দেখবা যে এই এমসিকিউর এই সময়টা যে তুমি ইনভেস্ট করলা, এটা তোমার পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ অনেক অনেক কাজে দেবে, ইনশাল্লাহ অনেক কাজে দিবে। তো তোমরা সবাই শুরুতে কথা দাও, তোমরা সবাই কমেন্টে লেখো জি ভাই ইনশাল্লাহ, যে কথা দিলাম যে আমরা এই 40 দিন আমরা সবাই মিলে এই এমসিকিউর এই টাইমটা রাখবো, যেন এই টাইমে আমরা এমসিকিউ সবগুলো করতে পারি। এবং আমরা কিন্তু এমসিকিউ ফিজিক্স প্রথমে আমরা বলছি যে ফিজিক্স ফার্স্ট পেপার শুরু করবো, ফার্স্ট পেপার সবগুলো করবো, 7 চ্যাপ্টারই করবো। তারপর হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফিজিক্স সেকেন্ড পেপার 7টা করবো, মানে যতগুলো আছে সবগুলাই আমরা দেখবো এমসিকিউ। কারণ এমসিকিউ আর কোনো ফাঁকিবাজি করার সুযোগ নেই, এমসিকিউ কোনো কিছু বাদ দিব না, আমরা প্রত্যেক অধ্যায় দেখবো। তোমরা সবাই কমেন্টে একবার লেখো যে ভাই ইনশাল্লাহ। অলরেডি অনেকেই তোমরা বলতেছো যে হচ্ছে ইনশাল্লাহ, শামসুল ইসলাম, তারপর হচ্ছে সাদিয়া জাহান, প্রিন্স, সাইমা জাহান, অরিন, সবাই বলছো যে ইনশাল্লাহ 40 দিনে আমরা এমসিকিউ করবো। জারি বলছে ভাইয়া ম্যাথ ক্লাসটা ইনশাল্লাহ, ম্যাথের ব্যাপারটাও আমরা দেখবো, ম্যাথেও আমরা থাকবো, টেনশন নিও না। ওকে, এবার খেয়াল করতে হলে আমরা কিন্তু পড়াশোনার দিকে আসতে যাইতে থাকি। তাহলে আমাদের কিন্তু যেহেতু আজকে আমরা চেষ্টা করবো যে ফিজিক্স, আমরা অলরেডি কিন্তু তোমাদেরকে হচ্ছে ফিজিক্সের প্রথম পত্রের 8ম অধ্যায় আমরা গতদিন দিচ্ছিলাম, আজকে দিব হচ্ছে তোমাদেরকে আমি 5ম অধ্যায়। এবং রুটিনটা তোমরা আমি ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব, নি সমস্যা নেই। আপাতত আমরা 5ম অধ্যায়টা শুরু করি। এবং আজকে হচ্ছে আমাদের ডে 3। আল্লাহ কি বললেন ভাই, একটা ক্লাস দিয়ে ডে 3 কীভাবে হলো এটা তোমাকে বুঝাই দিই। দেখো আমরা ডে ওয়ানে কী করছিলাম, পর্যাবৃত্ত গতি করছিলাম আমরা, এবং পর্যাবৃত্ত গতি আমরা করছিলাম। তবে তোমাদের জন্য আমি ওই পর্যাবৃত্ত গতির আমি আরও একটা পার্ট রাখছি, তাহলে সেইটা আমি হচ্ছে আজকে দিচ্ছি না। এই পর্যাবৃত্ত গতির পার্ট 2, এই পর্যাবৃত্ত গতির পার্ট 2টা আমি তোমাদেরকে কালকে দিয়ে দেবো, কালকে রাতে দিয়ে দিব। তো আজকে আমরা এই ডে 3 পরের অধ্যায়ের ক্লাসটা করি, কাজ ক্ষমতার শক্তি। এই কাজ ক্ষমতার শক্তি করব, এটা আমি তোমাদেরকে কালকে দিব। ডে 2-এরটা আজকে ডে 3টা করে ফেলে আমরা, তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা আজকে কাজ ক্ষমতার শক্তি পুরোটাই শেষ করব, ঠিক আছে? তোমরা আমি যখন এমসিগুলো করবো পাশাপাশি আমি বেসিকগুলো মনে করাই দিব, এবং তোমরা হচ্ছে অ্যান্সার দেখে বলার চেষ্টা করবা যে হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তাহলে তোমাদের প্রিপারেশনটা কতটুকু আছে সেটাও ঝালাই হয়ে যাবে। আর যারা পারবা না তারা কি করবা, যে তারা আমি যখন অ্যান্সারে করাই দিব সেখান থেকে দেখে নিবা আর কি। তো বুঝতে পারছো ক্লাসে কী করতে হবে। আর ক্লাসে আমরা ইনশাল্লাহ সবাই অ্যাটেন্টিভ থাকবো। আর এখন তুমি ফোন টোন টিপবা না, যে এমসিকিউটা আমি সামনে নিয়ে আসবো তুমি চেষ্টা করবা সেই এমসিকিউটা খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে এবং কমেন্টে লিখে ফেলতে যে হ্যাঁ 1-এর এত। মনে করো তুমি একটা প্রশ্ন দেখালাম যেটা অ্যান্সার হচ্ছে মনে করো বি, তাহলে লিখবা তুমি কি 1-এর বি। তুমি মনে করো 7 নম্বর প্রশ্ন দেখালাম অ্যান্সার মনে করো সি, তাহলে তুমি কি লিখবা 7-এর সি। এভাবে কমেন্টে লিখতে থাকবা, ঠিক আছে? তাহলে দেখবো যে কার কতটুকু প্রিপারেশন, এবং তুমি যদি ভুলও করে ফেলো সমস্যা নাই, আমি দেখাই দেবো কমেন্টে। আর কোনো কিছু না বুঝতে পারলে আমাকে জানাবা। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আরও একটা কাজ তোমাকে করতে হবে, তুমি এই কাজটা অবশ্যই করবা, সবাই কথা দিবা। তোমরা অবশ্যই তোমাদের কলেজের যে কলেজে পড়ো সেই কলেজের 3 জন বন্ধুকে তুমি এই আমাদের 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ, সেটা আমরা সবাইয়ের জন্য ফ্রি করে দিছি। তো সেইটা তোমরা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে জানাবো। অবশ্যই তোমরা তোমাদের কলেজের 3 জন বন্ধুকে অবশ্যই মিনিমাম জানাবে, এবং তাদেরকেও বলবা সেও যেন আমাদের সাথে জয়েন করে এবং তাদের বন্ধুদেরকে জানায়। এবং আরেকটা কাজ করতে হবে তোমাদেরকে, তোমরা অবশ্যই চেষ্টা করবা যে ক্লাসটা একটু নোট করে ফেলতে, কারণ মাঝে মাঝে আমরা কিন্তু থিওরিও বলবো, তো ওগুলো তোমার খাতায় লেখা থাকলে ভালো, যে কোনো সময় তুমি হচ্ছে দেখে ফেলতে পারবা। তো অবশ্যই নোট করে ফেলবা, এবং হচ্ছে আমাদের নোট করা শেষ হলে তুমি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে
পোস্টও করে দিবা, ঠিক আছে? তো ওকে, এবং আমাদের কিন্তু অলরেডি হচ্ছে পার্ট 1 ক্লাসটা হয়ে গেছে, এটা আমাদের ডান। ডে 1-এর ক্লাসটা কিন্তু আমরা দিয়ে ফেলছি অলরেডি, পর্যাবৃত্ত গতি পার্ট 1। তো এটা কিন্তু হচ্ছে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এবং আমি তোমাদেরকে একটা ইউটিউব প্লেলিস্টও করে দেবো ইনশাল্লাহ, টেনশন নিও না। এটা আমাদের কালকে আসবে, এবং আজকে আমরা ডে 3 দেখতেছি। তো ঘটনা ক্লিয়ার। এবার চলো, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার সরাসরি ক্লাসে চলে যাই। মাঝখানে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা কিন্তু শুরু করতেছি আমাদের আজকের ক্লাস, কাজ, ক্ষমতা, শক্তি, এই অধ্যায়টা, এবং এই অধ্যায়ের হচ্ছে এমসিকিউ যতগুলো জিনিস আছে সবগুলা। তো ইনশাল্লাহ তোমরা সবাই সাথে থাকবা, এবং শেষ মুহূর্তে থাকতে হবে। তার আগে, ক্লাস শুরু করার আগে তোমরা আরও একটা কথা দাও যে ভাইয়া ক্লাসের শেষ পর্যন্ত থাকবো। সবাই কমেন্ট একটু লেখো যে হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সবাই কথা দাও আগে, কারণ একটা জিনিস তুমি মনে রাখবা, আমি সবসময় এটা বলি, হ্যাঁ, যে কোনো একটা কাজ আমরা কিন্তু আসলে শুরু করি, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, তো সবাই কিন্তু সেই কাজটা শুরু করতে পারে, সবাই ভাবতে পারে না এই পড়ে ফাটাই ফেলবো, কিন্তু সবাই কিন্তু দিন শেষে এটা পারে না। তো যে কোনো একটা কাজ শুরু করলা এবং তুমি সেই কাজটা যে শেষ করবা, এটাও কিন্তু আমি বলবো একটা যোগ্যতা। তো আমি ইনশাল্লাহ তোমরা চেষ্টা করো এই ক্লাসটার মাধ্যমে আমরা সেই যোগ্যতাটাকে একটু ধরে রাখার বা বাড়ানোর। সেটা কি, যে অবশ্যই যে কোনো একটা কাজ যখন শুরু করবা কমপ্লিটলি শেষ করার চেষ্টা করো, মাঝখানে রেখে চলে যাবা না। তো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবা। চলো আমরা শুরু করতেছি আমাদের এখন ফিজিক্স প্রথম পত্র হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আর যারা হচ্ছে পরে জয়েন করছো, এখনো শেয়ার করো না, একটু শেয়ার করে দিতে পারো। তো খেয়াল করো, আমরা তাহলে সরাসরি এমসিকিউ চলে যাচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ। এবং অলরেডি তোমাদের সাথে অনেকেই যুক্ত আসছো, এখনও যুক্ত আসছো, শ্রেয়া, মিথি, আফনান, কাউসার আলী, ঠিক আছে ইনশাল্লাহ। চলো শুরু করতেছি। দেখো, এবং আমরা হচ্ছে যেই বইটা ফলো করতেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে সেলু স্যারের বই। তো তোমাদের কাছে যে বই আছে সমস্যা নেই, তোমরা অনেকে হয়তো বা ইসাক স্যার বা তপন স্যার পড়ো, তো ইনশাল্লাহ দেখি সেটাও আমি তোমাদেরকে করানোর চেষ্টা করবো। তো আপাতত আমরা সেলু স্যারের বইটা করি, এবং বোর্ডের এমসিগুলো তো সব বই সেমই থাকবে। ঢাকা বোর্ড 14তে আসছে, ওই বই ঢাকা বোর্ড 14তে একই প্রশ্ন আছে, তো সেটা কোনো টেনশন নাই। ওকে, তো খেয়াল করো, শুরু করতেছি আমরা প্রথম প্রশ্ন। তো আমাদের প্রথমে কি বলছে, এগুলো সব খুবই সহজই। দেখো খেয়াল করো, বলছে কি, যে আমাদের বলছে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বাধিক হবে। তোমরা, আমি প্রশ্ন বলার সাথে সাথে তোমরা যারা অ্যান্সারটা পারো, কি বলছিলাম, কমেন্টে লিখে ফেলবা। তাহলে তোমাদের কি হবে, যে সবাই কিন্তু বুঝতে পারবো যে আসলে তোমরা আসলে জিনিসটা পুরোটা পারতেছো কিনা, দেখো কি বলছে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বাধিক হবে, কাজের মান ম্যাক্সিমাম হবে। তো তোমরা কিন্তু অ্যান্সার কমেন্ট লিখতে থাকো, আমি তোমাদেরকে জিনিসটা শিখেও দিই। তো দেখো, আমরা একটা কি জিনিস জানতাম, যে কাজের সূত্র কি জানতাম, বেসিক জিনিস, ডাব্লিউ সমান এফএস কস থিটা। তাছাড়া আমরা আরও জানতাম ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তাছাড়া আমরা আরও জানতাম কাজের সূত্র ডাব্লিউ সমান টাও থিটা। তাছাড়া আমরা আরও জানতাম ডাব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স। আমরা আরও জানতাম কাজ সমান, দেখছো কাজের কতগুলো জিনিস, একটু বেসিকটাও মনে করে দিচ্ছি। এবং কাজের আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, যখন আমাদের গ্রাফ দেওয়া থাকে, গ্রাফের ক্ষেত্রে মনে করো আমাকে বললো কি, এই যে এই এসি রেখা দ্বারা, যে এসি রেখা যেটা আমাদের কী দিচ্ছে, বল আর সরণের গ্রাফ দেওয়া আছে, এই রেখাটা যখন আমার এঁকে দিল, বললো কি কাজ কত। তাহলে মনে রাখবে, যখন গ্রাফ দেওয়া থাকবে বল আর সরণের, তখন কৃতকাজ হবে ওই গ্রাফের নিচ পর্যন্ত যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল থেকেও কাজ বের করা যায়, ইন্টিগ্রেশন করেও কাজ বের করা যায়, এগুলো তো আমরা জানি। তো এটা খুবই ভালো কথা, কমন জিনিস। পরে একটু খেয়াল করো, প্রশ্নে বলছিল বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বাধিক হবে। তো আমরা জানি কাজের মান সর্বাধিক হয় যখন থিটার মানটা কী হবে, 0 ডিগ্রি হবে, কারণ cos 0 মান ম্যাক্সিমাম, তাহলে কাজের মানও ম্যাক্সিমাম হবে। সহজ প্রশ্ন, 1 নম্বরটা হবে। এবং তোমরা সবাই এটা বলতে পারছো যে 1 এর 0, হ্যাঁ, মাহমুদ আক্তার, মুক্তা, তারপর হচ্ছে মাসুম বিল্লাহ, সবাই বলছে হচ্ছে 0 ডিগ্রি। ওকে, খেয়াল করো, পরের প্রশ্ন দেখে ফেলি আমরা। তো পরের প্রশ্ন আমাদের কি বলছে, পরের প্রশ্নে বলছে যে একটি গাড়ি ভি বেগে গতিশীল, বেগ কত গুণ করা হলে গতিশক্তি দ্বিগুণ হবে। দ্বিতীয় ট্রান্সে তোমরা বলো। দেখো খুবই সহজ জিনিস, বলছে বেগ কত গুণ করা হলে গতিশক্তি দ্বিগুণ হবে। তুমি কি জানো গতিশক্তি, আমরা 2 নম্বরটা অ্যান্সার এখানে দেখতেছি। 2 নম্বরটা আমরা কি জানি, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, খুবই কমন জিনিস। তোমাকে বলছে যে বেগ কত গুণ করলে গতিশক্তি দ্বিগুণ হবে, আমি চাই এই মানটা দ্বিগুণ হোক, তাহলে বেগের মান কত গুণ করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে √2 গুণ করতে হবে। কারণ আমি যদি √2 গুণ করি, তাহলে √2 আর এই স্কোয়ার মিলে কী হয়ে যাবে, এখানে কী চলে আসবে, 2 চলে আসবে, আর ভি স্কোয়ার থাকবে। আর এদিকে আমাদের হাফ এম ভি স্কোয়ার তো আগে থেকেই ছিল। খেয়াল করো, এই যে হাফ এম ভি স্কোয়ার সাথে এক্সট্রা 2 থেকে গেল, মানে দ্বিগুণ হয়ে গেল। তার মানে অ্যান্সার কত হবে, যে √2 করতে হবে, কারণ √2 এর উপর স্কোয়ার করলেই দ্বিগুণ হয়। তাহলে বুদ্ধি করে বসাইতে হবে আর কি। অনেকে কিন্তু লেখছে হচ্ছে 4 গুণ, সুচিত্রা লেখছে হচ্ছে 4 গুণ, না সুচিত্রার 4 গুণ হবে না, এই যে মাত্র ব্যাখ্যা করলাম। এবার বুঝতে পারছো কিনা বলো।
অ্যান্সার কিন্তু 4 গুণ হবে না, কত হবে অ্যান্সার হচ্ছে √2 গুণ। কেন √2 গুণ হবে? এই যে মাত্রই বললাম, কারণ √2 আর উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে এটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আমার গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে আর কি। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার হচ্ছে বি, যে √2 গুণ। হ্যাঁ, সবাই বলতেছে হচ্ছে বি। হ্যাঁ, উম্মি বলছে হচ্ছে বি, মিথি বলছে হচ্ছে খ মানে বি। হ্যাঁ, আফিয়া বলছে হচ্ছে বি। ওকে, গুড। ওকে, সবাই অ্যান্সারগুলো বলতে থাকবা, শুরুতে বলার চেষ্টা করবা। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আরও সহজ, বলছে ক্ষমতার ব্যবহারিক একক কোনটা? আমরা জানি ক্ষমতার একক কি, আমরা 3 নাম্বারের অ্যান্সার বলি। ক্ষমতার একক তোমরা সবাই জানো, ক্ষমতার একক দেখো, ক্ষমতার এককটা খুবই সহজ, জুল পার সেকেন্ড স্কোয়ার, ওয়াট, জুল, ইলেকট্রন ভোল্ট, এত বলার কিছু নাই, জুল, ওয়াট। তাছাড়া আর কি হইতে পারে যে জুল পার সেকেন্ড, এটা মানে কিন্তু ক্ষমতা, বা কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো কিন্তু সবই ক্ষমতার একক। তো ইনশাল্লাহ এটা আমরা সবাই পারবো, এটা সবাই পারছি। আচ্ছা, হ্যাঁ সুজিতরা, উল্টা ভাবলে হবে না, কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে, কিন্তু আমাদের প্রশ্নগুলো দেখে খুব ভালো মতো বুঝতে হবে, চেষ্টা করতে হবে যেন আমরা বুঝতে পারি প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্ন দেখে ফেলি। পরেরটা কি বলছে খেয়াল করো, একটা গ্রাফ দেওয়া, দেখো এই যে 4 নাম্বারটা দেখো, আমরা গ্রাফ দিয়েছি। 3 নাম্বার সবাই বলতে পারছো বি, ভেরি গুড। এবার দেখো হচ্ছে 4 নাম্বারটা কি বলছে ভাইয়া? একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের প্রভাবে পড়তে থাকে। তো একটা বস্তুকণা অভিকর্ষের প্রভাবে কি হয়েছে? একটা বস্তুকণা অভিকর্ষের প্রভাবে কি পড়তেছে, এই যে বস্তু আছে অভিকর্ষের প্রভাবে পড়তেছে। এখন বলছে তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির স্থিতিশক্তি ও গতিশক্তির গ্রাফ কোনটা হবে, সঠিক লেখো কোনটা হবে। এখানে কয়েকটা গ্রাফ দেওয়া আছে, দেখো তোমাকে বুঝতে হবে কোন গ্রাফটা সঠিক। তুমি এইখান থেকে বুঝাই দিচ্ছি যে কোন গ্রাফটা সঠিক। আচ্ছা, দেখো কোন গ্রাফটা সঠিক হবে। তাহলে এখানে পি দ্বারা বুঝাইছে কি হচ্ছে আমাদের বিভব শক্তির, কেই দ্বারা বুঝাইছে কি গতিশক্তি। আচ্ছা, এইবার তাহলে আমরা দেখি কোন গ্রাফটা সঠিক। দেখো আমরা এখানে তোমাদেরকে জানাই দিচ্ছি যে এই গ্রাফটা সঠিক, টিক চিহ্ন দেওয়া আছে। খ নম্বরটা হবে, কেন খ নম্বরটা হবে একটু বুঝে নিয়ে আমরা আসো। দেখো যখন এটা বস্তু অভিকর্ষভাবে মুক্তভাবে পড়তে থাকে, মুক্তভাবে পড়লে কি হবে আমরা জানি, ভূমি হতে যতই তোমার উচ্চতা কমবে বিভব শক্তিও কমবে, কারণ আমরা জানি বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল, mgh, এইচের মান কমলে আমাদের বিভব শক্তির মানও কমবে। তাহলে আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারলাম কি, যে এইচের মানটা যেহেতু বস্তুটা নিচে নামতেছে, উপর থেকে পড়তেছে, এইচ কমতেছে, আর এইচ কমা মানে কি আমাদের বিভব শক্তিও কমা। খেয়াল করো, দেখো এই যে বিভব শক্তি মান আস্তে আস্তে কমছে, দেখছো কমে কমে যখন ভূমিতে আসছে 0 হয়ে গেছে এইটা। আর গতিশক্তিটা এরকম কেন হলো, আমরা জানি কি গতিশক্তি হচ্ছে ইকে সমান ½ mv²। তো যত একটা বস্তু উপর থেকে পড়তে থাকে তখন আস্তে আস্তে গতিশক্তিটা বাড়ে। তা দেখো গতিশক্তি মান আস্তে আস্তে বাড়ছে, ভূমিতে যতই ভূমির দিকে নামতেছে গতিশক্তি বাড়তেছে। এটা রাইট অ্যান্সার, এবং এটা মনে রাখবা, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন এইচএসসি পরীক্ষার জন্য খুবই কমন একটা প্রশ্ন। তো আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ এগুলা। তো যারা পড়ছো আগে দেখবে যে খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। পরেরটা দেখো আরও সহজ প্রশ্ন, আমরা সামনে কিছু কঠিন প্রশ্ন পাবো, সেগুলো সলভ করব। তো তোমরা কিন্তু অ্যান্সার লেখার সময় লিখবা যে কোনটার খ বলতেছো, 5-এর খ হলে 5-এর খ লিখবা, তাহলে 5 লেখো, এইভাবে লেখো, নিলে বোঝা যাচ্ছে না তোমরা কে কোনটার ক খ বলতেছো। তাহলে মনে করো 5-এর অ্যান্সার কত, 5-এর অ্যান্সার এ, তাহলে তোমার সবাই লিখবো কত 5A, এভাবে লেখো। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কে কোথায় আসো, তোমরা কে কোন প্রশ্নটার কথা বলতেছো, সেই ব্যাপারটা বুঝতে পারবো আমি, ঠিক আছে? ওকে, তা দেখো আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা খুবই সহজ, বলছে কাজ বল ও সনের মধ্যবর্তী সম্পর্ক কোনটা? খুবই সহজ, আমরা জানি ডাব্লিউ, এই যে আগেই বললাম না, এখানে শিখাই দিলাম তোমাকে, যে কাজ সমান FS cos θ লেখা যায়, F.S লেখা যায়, এগুলো লেখা যায় আমি জানি। তো কি বলছে আমাদের, F.S FS cos θ সেম কথা, আর ডাব্লিউ সমান FS sin θ না, নর্মাল বেসিক সূত্র হচ্ছে এইটা। তবে আমি থিটা চেঞ্জ করে সাইন নিয়ে আসতে পারি, তবে আমরা সূত্রের মধ্যে রাখবো না, রাখবো কোনটা, এই দুটো রাখবো কিন্তু। হ্যাঁ, তবে সাইন কিন্তু আনা যায়, তুমি যে থিটা চেঞ্জ করে সাইন লিখতে পারবা, তবে না, আমরা আসল সূত্রটা তারা জিজ্ঞেস করছে, আসল সূত্রটা কি, FS cos θ F.S। যেন কনফিউশন হবে না, এবং সবাই তোমরা এটা বলতে পারছো। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারতেছো, কেউ কোথাও বুঝতে না পারলে কমেন্টে কিন্তু লিখবা। সবাই বলতে পারতেছো, শ্রেয়া ঘোষ, খায়রুল, তারপর হচ্ছে সাদমান সাকিব, তারপর হচ্ছে সায়রা চৌধুরী, ঐশী, নাহিদ, সবাই বলতে পারছো হচ্ছে কি 5-এর এ, সাদিয়া। ওকে, ভেরি গুড। পরটা দেখো, এই পরটা বলো, এই পরটা দেখি তোমরা কে বলো, এটা আমি আগে অ্যান্সার বলতেছি না, তোমাদের কাছ থেকে অ্যান্সারটা নেই। 6 নাম্বারটা সবাই বলবা, 6 কত হবে, 6। সবার আগে বলছে হচ্ছে মিঠ রয় বলছে হচ্ছে 6A। বাকিরা কি বলে দেখি, বাকিরা কি বলে, হ্যাঁ সবাই বলতেছে হচ্ছে এ, ভেরি গুড।
তো সবাই বলতেছো এ, এবং তোমরা কিন্তু হচ্ছে ক্লাসটা শেয়ার করো নাই। আমি চাই হচ্ছে তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজ নিজ টাইম লাইনে সবাই একটু শেয়ার করে দাও। মাত্র 3 জন শেয়ার করছো তোমরা, এবং তোমরা আমাদের দর্পণ একাডেমি গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমি শুধু শেয়ার করতে পারি নাই, আমি ল্যাপটপে তোমাদের ক্লাসটা দেখতেছি, তো তোমরা একটু শেয়ার করে দাও, আমাদের দর্পণ একাডেমি গ্রুপে একটু শেয়ার করে দাও এবং তোমরা নিজেরা একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমি 1 মিনিট টাইম দিলাম, তোমরা একটু শেয়ার করে দাও। 6 নম্বরটার বেসিক তাহলে আমি বলে দিচ্ছি, এবং আমি তোমাদের এমসিকিউ এর পাশাপাশি আমি তোমাদেরকে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি, কিছু বেসিক কথাটা বলে দেবো। দেখো স্প্রিংয়ের কথা বলছে, আপাতত অ্যান্সারটা বলে দিয়ে আগে বলছে স্প্রিং সংকোচন ও প্রসারণের ক্ষেত্রে কাজ ও স্থিতিশক্তি কোনটা হবে? তো আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, বা হচ্ছে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, তবে এমজি এক্স না, তাহলে 1 আর 2 রাইট, তাহলে অ্যান্সার কত হবে? 6 এ। তোমরা সবাই বলছো 6 এ, তোমাদের সবারটা হয়েছে। এবার আসলে আমি স্প্রিংয়ে কিছু বেসিক কথা তোমাদের একটু মনে করাই দিই, যে ভাই স্প্রিংয়ে যেন আমাদের কী কাহিনী ছিল। দেখো স্প্রিং আমাদের আর কী কী প্রশ্ন আসতে পারে। ধরলাম এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, তো আমি যদি স্প্রিং মধ্যে একটা বল, একটা বস্তু ঝুলাই দিই, বা হচ্ছে আমি স্প্রিংটাকে নিচের দিকে এফ বল প্রয়োগ করি, তাহলে কি হবে? স্প্রিংটা আস্তে আস্তে প্রসারিত হবে। অথবা আমি চাইলে স্প্রিংটাকে সংকুচিতও করতে পারতাম, স্প্রিংকে আমি সংকুচিত প্রসারিত করব, বা হচ্ছে এই যে এফ বল প্রয়োগ করবো আমরা, এর ফলে স্প্রিংটা যে সংকুচিত বা প্রসারিত হয়েছে, ধরলাম কি প্রসারিত হয়েছে এক্স পরিমাণ। তাহলে আমরা প্রথম জিনিস স্প্রিং থেকে মনে রাখবো, এই যে আমি বল প্রয়োগ করলাম, একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করতে কত বল প্রয়োগ করতে হবে? এফ সমান সমান কে এক্স, এতটুকু বল প্রয়োগ করতে হবে। এটাকে বলা হয় স্প্রিংয়ের বাহ্যিক বল। এবার এটাকে আমরা বললাম কি বাহ্যিক বল, লিখে দিচ্ছি আমি যে কথাটা, বাহ্যিক বল মানে কি? এই যে আমি স্প্রিংয়ে প্রয়োগ করলাম, এবার আমি যদি স্প্রিংয়ে নিচের দিকে বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা বিপরীত দিকে একটা বল দেয়, সেটাকে বলি আমরা প্রত্যয়নী বল। এটাকে বলা হয় স্প্রিং বল বা প্রত্যয়নী বল। এগুলোও কিন্তু তোমার অবজেক্টিভ থাকতে পারে, সেম জিনিসগুলো। তাহলে স্প্রিং বল বা প্রত্যয়নী বল যদি বলে, সেক্ষেত্রে কী হবে? এফ সমান সমান মাইনাস কে এক্স। দেখো সমান পরিমাণ বলই হয়, কিন্তু দুইটা বিপরীত দিকে হয় মাইনাস। এটাকে স্প্রিং বল বলি, বা আমরা বলি কি প্রত্যয়নী বল। তাহলে বেসিক জিনিসগুলো একবার করে মনে করিয়ে থাকবো। আচ্ছা, এবার দেখো স্প্রিং বল তাহলে কী হবে? বললাম স্প্রিং বল বা প্রত্যয়নী বল। এবার এই যে স্প্রিংটিকে টেনে আমি প্রসারিত করলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কত হবে? স্প্রিংটিকে টেনে প্রসারিত করতে বা সংকুচিত করতে দুই ক্ষেত্রে কৃতকাজ কত? হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে মানে কি? কে মানে স্প্রিং ধ্রুবক, এক্স মানে সংকোচন বা প্রসারণ। এবার এটা কোনটা দ্বারা কাজ? এটা হচ্ছে মনে রাখবা যে বাহ্যিক বল দ্বারা কাজ। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা মানে কি? এই যে আমি স্প্রিংটাকে প্রয়োগ করছিলাম নিচের দিকে, স্প্রিংটাকে নিচের দিকে প্রয়োগ করে প্রসারিত করছি, তাহলে আমার এই বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে এত। কিন্তু পরীক্ষা যদি বলতো স্প্রিং বল দ্বারা কাজ, তবে সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম? স্প্রিং বল দ্বারা মানে কি? যে বিপরীত দিকে, তাহলে সেই ক্ষেত্রে একটা মাইনাস চলে আসতো, হাফ কে এক্স স্কোয়ার। তবে একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি স্প্রিংটাকে যে এরকম করে সরাইলাম, এটা সাম্য অবস্থান থেকে সরাইছি। সাম্য অবস্থান মানে কি? সাম্য অবস্থান মানে স্প্রিংটা যে অবস্থায় ছিল, ওই স্প্রিংটাকে আমরা কি সেই অবস্থা থেকে কী করছি? সংকুচিত বা প্রসারিত করছি। কিন্তু এমন যদি কখনো ঘটে, খেয়াল করে যে আমাদের কখনো এমন ঘটে যে স্প্রিংটা যে আমাদের আছে, এই স্প্রিংটা মনে করো এই আমাদের সাম্য অবস্থা ছিল, তবে স্প্রিংটাকে আমি আরও একটু হালকা টানছি। এটা আমাদের সাম্য অবস্থা ছিল, কিন্তু স্প্রিংটাকে আমি আর একটু টেনে রাখছি, ধরলাম এটা হচ্ছে আমাদের x1 অবস্থা। এবার এই অবস্থা থেকে আমি স্প্রিংটাকে আরও একটু প্রসারিত করব, তাহলে তাকে নিয়ে আসলাম কোন অবস্থায়? x2 অবস্থানে। স্প্রিংটা কিন্তু এবার সাম্য অবস্থানে নাই, সাম্য অবস্থান থেকে ভিন্ন একটা অবস্থানে আছে। তো এই অবস্থানে, সাম্য অবস্থান থেকে ভিন্ন একটা অবস্থানে আছে, তো এই অবস্থানে এখন কাজ কত হবে? তো এই কাজটা কত হবে তোমরা একটু কমেন্টে লিখে জানাইতে পারো, দেখি কার কার মনে আছে। সাম্য অবস্থান হলে তো খালি একটা এক্স হয়, হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু সাম্য অবস্থান যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হয়? একটু কমেন্টে লিখতে পারো। এবং আমি তোমাকে বলেও দিচ্ছি, এরকম যদি হয় তাহলে কী হবে? হাফ কে বাহ্যিক বল যদি আমি কাজ করি, তাহলে এরকম হবে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এবং আরও একটা কথা মনে রাখতে হবে, যে x2 আর x1 এই সমস্ত দূরত্ব মাপবো আমরা সাম্য অবস্থান থেকে। তার মানে এইটুকু দূরত্ব হবে x2 এবং এইটুকু দূরত্ব হবে কি আমাদের x1। আশা করি একদম ক্লিয়ার।
সমস্ত হিসাব নিকাশ হবে সাম্যাবস্থান থাকে, সাম্যাবস্থান। আমি এই পর্যন্ত লাস্ট টানছি, এতটুকু টানছি আমি, কিন্তু এইটা কিন্তু আমাদের x2 না, x2 কি এই পুরাটা সাম্যাবস্থান থেকে, এই কথা মনে রাখতে হবে। তাহলে মনে রাখবা যদি এরকম x1 x2 পজিশন থাকে তাহলে কি হবে, হাফকে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এবং সমস্ত x2 হিসাব করতে হবে সাম্যাবস্থান থেকে। আর একটা লাস্ট কথা, স্প্রিং বল দ্বারা যদি জিজ্ঞেস করতো তো আমরা কি করতাম, এই সামনেটা মাইনাস দিয়ে দিতাম, স্প্রিং বল দ্বারা বললে মাইনাস দিয়ে দিতাম। এই জিনিসটুকু তোমরা সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, যদি কমেন্টে লিখে ফেলতে পারো যে জি ভাই ডান বুঝতে পারছি, তাহলে আমি বুঝবো কি যে তোমরা এটা সবাই বুঝে ফেলতে পারছো। আমি পরের টাইপে চলে যাবো, এইটুকু কথা মনে রাখতে হবে, এইটুকু কথা আমাদের দরকার হবে কিন্তু সামনে, তো আমরা এইটুকু বলে রাখলাম এবং আমরা পরের প্রশ্নে যাব। তার আগে তোমরা একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, সবাই কমেন্টে লেখো জি ভাই ডান বুঝতে পারছি। ওকে ওকে, তনি বলছে জি, সাইরা বলছে জি ভাই ক্লিয়ার। ওকে, সাদে বলছে যে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আব্দুল বলছে কোন বইটা হচ্ছে, সেলুসারের বই। ওকে, মিথি বলছে জি। ওকে, উম্মে বলছে বুঝিনি। তুমি মনে রাখবা কি বললাম, যদি কখনো যারা বুঝে না রাখবা বলি, স্প্রিংটা যদি আগে সাম্য অবস্থানে ছিল, নর্মাল অবস্থায়, এবার আমি স্প্রিংটাকে আগে থেকে একটু টেনে রাখছিলাম, এবার ওইখান থেকে আরও একটু সরাইছি, তাহলে আগে থেকে x1 পজিশনে ছিল স্প্রিংটা, এবার আমি ভিন্ন একটা পজিশনে নিয়ে আসলাম আবারও। আর আগে তো নর্মাল অবস্থায় ছিল, জিরোতে ছিল, এবার আমি জিরোতে না, আগে থেকে কিছু একটাতে ছিল, x1 ছিল, তো x1 থেকে x2 থাকলে তোমাকে এরকম বলতে পারে যে একটা স্প্রিংকে 3 মিটার প্রসারিত করা অবস্থায় ছিল, স্প্রিংটাকে আমি আরও 5 মিটার টেনে প্রসারিত করলাম, এই জায়গায় নিয়ে আসলাম। এখন কী তো কাজ করো, যখন তুমি দেখবা x1 x2 দেওয়া, তখন তুমি এই সূত্র লিখবা, তাহলে হাফকে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। আর যদি বলে স্প্রিং বল দ্বারা, তাহলে সামনেটা মাইনাস দিয়ে দিবা, এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। চলো আমরা পরের অবজেক্টিভ দেখি। দেখো আমাদের পরেরটাই কি বলছে, পরেরটা আমাদের একটা বহুপদী প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, খেয়াল করে দেখো। ওকে, দেখো কি বলছে, চিত্রে তোমরা এই প্রশ্ন সবাই অ্যান্সার করার চেষ্টা করবা, তারপর আমি করে দিব। বলছে চিত্রে প্রদর্শিত একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাহলে এই যে দোলকটা আছে, এই দোলকটার কার্যকর দৈর্ঘ্য কত, 50 সেন্টিমিটার। মানে এই যে এইটা হচ্ছে 50 সেন্টিমিটার, এই পুরোটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। বলছে যে ববের ভর 4 গ্রাম, এখানে যে ববটা আছে তার ভর হচ্ছে 4 গ্রাম। বলছে ববকে টেনে আনুভূমিক করা হলো, আনুভূমিক করা হলো মানে কি, এরকম ঘটনা যে এই হচ্ছে আমাদের একটা বব আছে, তাহলে এরকম ছিল জিনিসটা, আমি ববটাকে টেনে এরকম আনুভূমিক বরাবর করছি, এখানে ছিল, আমি টেনে এই যে এইখানে নিয়ে গেছি আমি, এখান থেকে সাইডলি কী হবে, আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এটাই বলছে যে অতঃপর ছেড়ে দেওয়া যখন হলো, তখন সুতাটি উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে আসলো। তাহলে এই যে এখান থেকে এসে সি বিন্দু যখন আসলো, তখন এদের মধ্যবর্তী কোণটা হলো 60 ডিগ্রি। এটুকু হচ্ছে প্রশ্নে হচ্ছে আমাদের কি, যে আমাদের প্রশ্নে দেওয়া, আমাদের হচ্ছে প্রশ্নে এতটুকু জিনিস হচ্ছে দেওয়া। এবার তাহলে আমাদের প্রশ্নে দেওয়া, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে কি সেটা দেখা যাক, আমাদের প্রশ্নে কি চাইলো তারা। এবার আমাদের প্রশ্নে বলছে হচ্ছে, তাহলে বলো তো এই উদ্দীপকের এই তথ্যগুলো ব্যবহার করে তোমরা বলো সি বিন্দুতে ববের বেগ কত। তাহলে বলছে কি, এই যে আমাদের সি বিন্দুটা ছিল, সি বিন্দু বলতে কি আমি একে দেখাচ্ছি এখানে, যে আমাদের সি বিন্দুটা যে ছিল, এই সি বিন্দুতে আমাদের ববের বেগটা কত, খেয়াল করো। তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দু, আমি এখানে সি বিন্দু টেনে এইখানে নিয়ে আসছি, ববটাকে টেনে এইখানে নিয়ে আসছি, এটা সি বিন্দু। তো এইটা যখন দুলে দুলে এই জায়গাটায় আসবে, তো এই জায়গায় বেগ কত, এই সি বিন্দুতে বেগ কত। আর প্রশ্নে বলা আছে এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু আমাদের একটু বড় করে করতে হবে, বুঝতেই পারতেছো। তো তোমরা দেখো যে এই জিনিসটা তোমরা করতে পারো কিনা। বলছে সি বিন্দুতে বেগ কত, তোমরা সবাই কিন্তু টাইম দিচ্ছি, তোমরা সবাই একটু এটা করার চেষ্টা করো। তবে আমি তোমাদের এই সুযোগ একটু কমেন্টগুলো দেখি, তারপর হচ্ছে তোমরা কে কী বলছো কমেন্টগুলো দেখি, তোমরা এটা একটু করতে থাকো, খাতায় যারা করতেছো করতে থাকো। ওকে, মাসুম বলছে ভাইয়া সিকিউ ক্লাস কবে দিবেন। সিকিউ ক্লাস দিব, সমস্যা নাই, আমরা হচ্ছে এগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে থাকবো, সমস্যা নাই। ওকে, এবং তোমরা এটা অ্যান্সারে বের করতে থাকো, দেখি সবাই কে বের করতে পারো। আচ্ছা, যারা বের করছে বের করো, আমি তোমাদের একটু হেল্পও করি। দেখো বলছে কি, সি বিন্দুতে ববের বেগ কত, বেগ জিজ্ঞেস করছে। খেয়াল করো, এই যে হচ্ছে আমাদের ববের বেগটা, তাহলে ববটা এখানে ছিল, এইখান থেকে দুলে দুলে এখানে আসছে, তাহলে তোমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে, এইখানে যদি আসে তার মানে কি সে এই লেভেলে আছে। হ্যাঁ,
তাহলে বস্তুটা এই লেভেলে আছে, ভূমি হতে এই লেভেলে আছে। আর সে আগে এইখানে ছিল মানে কি, সে এই বরাবর ছিল। এইখানে কেন বলছি, প্রশ্নে বলছিল এটাকে টেনে আনুভূমিক বরাবর করা হলো। আনুভূমিক মানে তো এইটা নর্মাল সোজা, তাহলে এই বরাবর ছিল, সে এইখান থেকে এখানে আসছে। তার মানে খেয়াল করো, জিনিসটা ছিল এইখানে, নেমে আসছে এইখানে, এইখানে নেমে আসা মানে কি এই বরাবর, এই যে এইখানে আসছে, তাহলে বস্তুটা এইখান থেকে এইখানে নেমে আসছে। তোমাকে যখন আমি বলতাম একটা বস্তু এতটুকু নামছে ভূমি হতে, এই উচ্চতা নামছে, তাহলে তার বেগ কত হবে, তুমি কি করতা, লিখতা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই কাজটা করতো তাই না? তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh করতা। এখন তোমার কি কি লাগবে, ইউ তো 0, তোমার লাগবে এইচ। তাহলে বস্তুটা যে এইখান থেকে ধরলাম এই বিন্দু, এ বিন্দু থেকে যে সি বিন্দুতে নামছে, এইটার মানে কি, বস্তুটা এইখান থেকে নাম দিলাম মনে করো এম থেকে এন, কথার কথা বস্তুটা এ থেকে সিতে নামছে, প্রশ্নে জিজ্ঞেস করছে সি বিন্দুতে আসলে বেগ কত। এ থেকে সিতে নামা মানে কি, বস্তুটা এম থেকে এনে নামা, কারণ এই বরাবর ছিল, এই যে এইখানে নেমে আসছে। তার মানে আমাদের কাজ করতে হবে কি, এই এম এনটা বের করতে হবে, যেমন বস্তুটা কতটুকু নামছে, এই এম এন দূরত্ব নামছে। তাহলে আমাদের হিসাব করলে কি আসবে, আসলে হিসাব করে ফেলি। তো ভি স্কোয়ার সমান সমান 2gh, তাহলে 2 জানি আমরা, 9.8 জানি, এইচ বুঝতে পারতেছি না কোনটা হবে। তো এইচ বুঝলাম আমরা, এইটুকু হবে আমাদের এইচ, কারণ এইখান থেকে এইখানে নামছে মানে কি এই বরাবর নামছে, আনুভূমিক বরাবর। এইটুকু দূরত্ব কত হবে, আমরা জানি এই পুরা দূরত্বটুকু হচ্ছে আমাদের কত, 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে 0.5। প্রশ্নে বলে দিছে যে এই যে আমাদের এই ববটার বা সরল দূরত্ব যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা 0.5 মিটার বা 50 সেন্টিমিটার বলছিল। এটা যদি 0.5 হয়, তাহলে এই এমএনটা কত হবে, যেহেতু মাঝখানে আছে তাদের কত 50-60 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো, এই এমএন দূরত্বটা হবে কি, যে এমএন সমান সমান হবে কি আমাদের 0.5 মিটার ছিল এইটা, আর এখানে আছে আমাদের কত 60। তাহলে এইটার কত অংশ এইদিকে থাকবে, এটার জন্য আমাদেরকে কজ নিয়ে আসতে হবে। তাহলে কজ কত 30 ডিগ্রি। যদি কেউ এই লাইনটা শর্টকাটে না বুঝলাম কীভাবে লিখলাম, আমি এইটুকু দরকার, আমার এই বাহুটা দেওয়া আছে 0.5, তাহলে এইটার কত অংশ এই বরাবর থাকবে, কজ নিয়ে আসতে হয়, কজ 60 লিখবো আমরা। তো তুমি যদি এটা না বুঝ, তাহলে ভেঙে ভেঙে করবা ভাই। এই যে ত্রিভুজ দেখা যাচ্ছে, ত্রিভুজের এটা কি, যেটা থিটা তার বিপরীত ভুজ লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি, cos 60 সমান সমান ভূমি বা অতিভুজ। ভূমি হচ্ছে mn আর অতিভুজ কত 0.5। এই যে দেখো এইখান থেকে লাইনটা চলে আসছে আমাদের আর কি, mn সমান সমান cos 60 × 0.5। কম, তো তুমি শর্টকাটও বের করতে পারো বা তুমি লিখে নিয়ে বের করতে, একই কথা। এবার তুমি কি করবা, এই এইচের জায়গায় এই যে আমাদের mnটা ছিল, এই mnটা কত 0.5 cos 60, তাহলে বসালাম আমি এই জায়গাটায় 0.5 এবং হচ্ছে cos 60। এটা কার মান, ভি স্কোয়ারের মান। পরে তুমি রুট করে দিবা, রুট যদি করে দাও এই পুরো জিনিসটাকে, যে 2 × 9.8, আর আমাদের কত আসবে এখানে cos 60 মানে 0.5, তাহলে 0.5 আর 0.5 গুণ করলে কত 0.25, এবং একটু হিসাব করলে তুমি রুট করে দাও, ক্যালকুলেটারে করে দাও। এই ক্যালকুলেটার করলে কত চলে আসবে, আসবে হচ্ছে আমাদের, হ্যাঁ আমরা একটু ক্যালকুলেট করে দিয়ে আসো, তাহলে রুট করে দিই আমরা, যে রুট ওভার 2 × 9.8, তাহলে 2 ইন্টু আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই আমরা, হচ্ছে কত 2 × 9.8 × 0.25, ক্লোজ করে দিই 2.21। তাহলে 2.21 এই দেখো আমাদের অপশনে সরাসরি আছে যে 2.2, আচ্ছা কত আমাদের 2.2। তাহলে এই প্রশ্ন কিন্তু আমরা বের করে ফেললাম এবং এটাও তোমাকে পারতে হবে, কিন্তু খুবই সহজ ছিল, জাস্ট একটু ক্যালকুলেশন করা লাগছে। যাই হোক, পরে দেখি আমরা পরেরটা, উক্ত অবস্থানে ববের গতিশক্তি কত। তাহলে এই সেই অবস্থান ছিল সি বিন্দু আমাদের, সেই সি বিন্দু, এখানে গতিশক্তি কত। বেগ পাইলে তো গতিশক্তি সহজ, তুমি বসাই দিবা যে সুতরাং বেগ তো পাইছি আমরা, তাহলে কি লিখবো আমরা, হাফ mv স্কোয়ার, আর এম এর মান ছিল 4 গ্রাম, তো 4কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব। আর কি করবো আমরা, এই ভি স্কোয়ারের মান তো আমি আগেই পাইছি, এই যে এখান থেকে পাইছিলাম আমরা ভি স্কোয়ারের মানটা, তো সেই ভি স্কোয়ারের মানটা এখান থেকে বসাই দেবো। এখানে যে ভিটা পাইছিলাম আমরা, ভি এর মান ছিল 2.2, তাহলে 2.21 স্কোয়ার করে দিলাম। এইখান থেকে তুমি মান বসালে চলে আসবে, এবং এই মানটা বসাই দাও, দেখ কত চলে আসবে, 9.8 এর মতো একটা মান চলে আসবে। সেটা কি হবে আমাদের গতিশক্তি। বলো এটা তোমরা সবাই বুঝতে পারলা কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করে জানাবা। তোমরা দেখো এটা সবাই বুঝতে পারলা কিনা, এটা সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই এটা বুঝতে পারলা কিনা। ওকে, এবার আমরা দেখবো, চলো আমরা দেখি হচ্ছে আমাদের পরের প্রশ্নগুলো, আমরা আস্তে আস্তে হয়ে দেখতে থাকি, পরের প্রশ্নগুলো দেখতে থাকি। তোমরা সবাই ক্লাস বুঝতে পারতেছো কিনা একটু সময় নিয়ে একটু জানাও, তোমরা সবাই ক্লাস বুঝতে পারতেছো কিনা একটু জানাও। ওকে, আমরা কিন্তু এইভাবে কিন্তু সবগুলো শেষ করে ফেলে তুমি দেখবা যে এরকম একটা দুইটা করতে করতে কিন্তু তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখো সমস্যা নেই, তোমরা ধৈর্য ধরে দেখো ইনশাল্লাহ। পরেরটা দেখো, খুবই সহজ প্রশ্ন, এটা খুবই পপুলার একটা প্রশ্ন, এটা দিয়ে তোমার ডিরেক্ট অঙ্কও থাকবে আর সূত্রটাও লাগবে। আজকে থেকে মুখস্থ করে ফেলো।
বলছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটি? ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কোনটি? তুমি মনে রাখবা যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, ইকে সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। এটা খুবই পপুলার একটা জিনিস, পরীক্ষায় অনেক আসে। তাই তোমাকে মনে রাখতে হবে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক কত, যে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। পি মানে ভরবেগ আর এম হচ্ছে ভর। কোনটা হবে? ই সমান পি স্কোয়ার বাই 2m, ক নাম্বারটাই হবে আর কি, পি স্কোয়ার বাই 2m, ইকে সমান পি স্কোয়ার বাই 2m। তো এটা আমরা মনে রাখবো, আমাদের কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, এটাতে কিন্তু ভিন্ন রকম অঙ্ক আসবে, পার্সেন্টেজের অঙ্ক আসবে, সেই অঙ্ক ওই পেজে আসে, সেটাও দেখাবো, টেনশন নিও না। তো দেখো আমরা পরেরটা দেখে ফেলি। পরেরটা কি বলছে, এটা তোমরা একটু বুদ্ধি করে বলার চেষ্টা করো। এটা তোমরা একটু বুদ্ধি খাটায় বলতে পারবা 10 নাম্বারটা, সবাই 10 নাম্বার বলবে এবার, 10-10-এর কত। এবং তোমরা অনেকেই বলতে পারছো আগেরটা, ঐশী, তারপর হচ্ছে মিথি, সাইরা সবাই বলছে হচ্ছে 9-এর এ, সাদিয়া বলছে 9-এর এ, ভেরি গুড, তোমরা 9-এর এ বলতে পারছো। কাউসার আলী বলছে 9-এর এ। 10 নাম্বারটা বলো দেখি, 10 নাম্বারটা সবার আগে কে বলে? নিচের বস্তুসমূহের মধ্যে কোনটার গতিশক্তি বেশি? তোমাকে বলছে এই একটা ভরার বেগ দেওয়া আছে, বলছে ক নাম্বার অপশনে এমন একটা জিনিস আছে যেটার ভর হচ্ছে 3m আর বেগ হচ্ছে v। পরের অপশনে 3m 2v। তোমাকে অপশনগুলো দেখে বুঝতে হবে যে কারটা আসলে মানে গতিশক্তিটা বেশি। তো তুমি সবার আগে বলে ফেলছে যে হচ্ছে 10-এর সি। হ্যাঁ, 10-এর সি হবে রাইট অ্যান্সার। তো চলো আমরা দেখি যে কেন আসলে আমার 10-এর সিটা হবে। তো দেখি, এবং বাকিরাও বলতেছে 10-এর সি। দেখো কেন হবে, বেসিকটা বলছি, যারা ধরতে পারো না তাদের জন্য বলে দিচ্ছি। তো আমাদের কী হবে এখানে, আমরা জানি গতিশক্তি ইকে সমান সমান, তুমি সূত্র জানতা কি, যে ½ m v²। তো হাফ তো সবার মধ্যেই থাকবে, আমি খালি এম আর ভিটা লক্ষ্য করবো। খেয়াল করো 1 নম্বর অপশনের ক্ষেত্রে 1 নম্বর অপশন আছে 3m, তুমি লিখলা 3m আর বেগ তো v, তাহলে 3m v² আসলো গতিশক্তি, আর হাফ তো আছে, এর বাদ দিলাম আমরা মনে করো। আর আমাদের হচ্ছে পরেরটার জন্য 3m আর 2v আছে, তাহলে তোমার ভরটা হচ্ছে 3m আর বেগটা হচ্ছে 2v, তো 2v-র উপর তো স্কোয়ারও দিতে হবে, কারণ সূত্র ছিল কি, এই যে ½mv² ছিল না। তাহলে খেয়াল করে দেখো, আমরা এইটুকু গুণ করলে কত চলে আসতেছে, এখানে আসতেছে আমাদের 3 আর এখানে আসতেছে 2, তাহলে 3×4 = 12, তাহলে এখানে 3×4 = 12 আসছে। আর সাথে তো আমাদের এখানে m ছিল আর v² তো ছিলই। সি নাম্বার অপশনটা দেখো 2m 3v, তাহলে হাফ তো আসেই, তাহলে আমাদের ভর হচ্ছে 2m আর বেগ কত, 3 গুণ হয়ে গেছে, 3 গুণের উপর স্কোয়ার দিয়ে দিলা তুমি, তোমার এখানে আসলো কত, এই হাফ, এগুলো তো থাকবেই, 2m তো থাকবেই, 3v² মানে কত, 9v²। খেয়াল করে দেখো এইটুকু জিনিস গুণ করলে 18 চলে আসতেছে। এখানে আসছিল কত, 12, এখানে আসছিল কত, শুধু 3, এখানে শুধু 3, এখানে হচ্ছে 12, এখানে কত আসছে আমাদের 18 আসছে গুণ করার পরে। এবং পরের অপশনটার মধ্যে দেখো m আর 4v মানে কি, 4-এর উপর স্কোয়ার করলে কত, 16, আর m তো mই, এখানে 16 আসছে, এখানে 16 আসছে, এখানে আসছে 18, এখানে আসছে আমাদের কত, 12, এখানে আসছে শুধু 3। তাহলে বুঝতেই পারতেছো কোনটা সব থেকে বেশি, গ নাম্বারটা, যে এখানে আমাদের গতিশক্তিটা সব থেকে বেশি হচ্ছে কত, এই যে 18 চলে আসছে আর কি, হাফ, তারপরে 18, সাথে কি mv² তো আসেই, এই হচ্ছে ব্যাপারটা। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ একটা প্রশ্ন ছিল এটাও, জাস্ট একটু বুদ্ধি খাটানো। এবং দেখো পরের প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, দেখো সবাই 11 নম্বরটা বলছে কোনো বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে। দেখো অ্যান্সার লিখে রাখছে √2 গুণ হবে। কেন, ওই যে একটু আগে বলছিলাম ইকে সমান p² বাই 2m। তোমাকে তাহলে লক্ষ্য করে দেখো এই ইকের সাথে এই পি এর সম্পর্কটা কি, বর্গের সমানুপাতিক। বর্গের যদি সমানুপাতিক হয়, তুমি খেয়াল করে দেখো বর্গের সমানুপাতিক হলে কি হবে, √2 গুণ বলছে। কাকে রুট মানে কি বলছে, আমাদের কোনো বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে, আমি যদি গতিশক্তি দ্বিগুণ করতে চাই ভরবেগ কত, হলে ভরবেগ তুমি বের করতে কি হবে, এই যে স্কোয়ার আছে এই পাশে আসলে রুট হয়ে যাবে, এই যে রুট হয়ে গেল, তাহলে তোমার ভরবেগ বের করতে বলছে। আর তোমাকে গতিশক্তি কয় গুণ করতে বলছে, গতিশক্তি দ্বিগুণ, ইকে দ্বিগুণ, তাহলে ইকের জায়গায় দ্বিগুণ বসাও, এই ইকের জায়গায় দ্বিগুণ বসাইলা, অ্যান্সার কত, √2, তাহলে অ্যান্সার হবে √2 গুণ। সহজ অ্যান্সার 11C হবে। এবং সবাই বলছো, পূজা বলছে 11C, মুক্তা বলছে 11 নং দাগানো আছে। হ্যাঁ 11 নং দাগানো আছে, মাঝখানে একটা দাগানো আছে, সমস্যা নেই তোমাদের জন্য। তোমরা যারা পারো না, যারা গরিব, যারা মনে করো একটা অবজেক্টও পারো না, তারা যেন দেখা কমেন্টে লিখতে বলো, তার জন্য একটা দাগায় রাখছি। ওকে আচ্ছা, দেখো আমরা পরেরটা দেখি, এটা খুবই সহজ প্রশ্ন ছিল। 12 নম্বরটা দেখো এবার বলছে হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, সম্পাদিত কাজ কত। স্প্রিংয়ের টাগই পড়াইছি, স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা, তাহলে আমি এখানে এক্স এর মানটা দ্বিগুণ করে ফেলছি, সম্পাদিত কাজ কয় গুণ হবে। এবার তোমাকে শিখেছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজ, শিখেছি কিনা বলো। স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজ কত, ½ kx²। তাহলে তুমি দেখো
এই ডাব্লিউ এর সাথে এক্স এর সম্পর্ক কি শুধু সমানুপাতিক নাকি কি স্কোয়ারের সমানুপাতিক? হ্যাঁ, বর্গের সমানুপাতিক। তুমি খেয়াল করো, তারকে টেনে দ্বিগুণ লম্বা করছো, তাহলে তুমি এক্স এর মান যদি দ্বিগুণ করো তাহলে তোমার কাজ কয় গুণ হয়ে যাচ্ছে? 2 স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কয় গুণ হচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। সহজ প্রশ্ন। তাহলে হচ্ছে আমাদের সেই প্রশ্নটা যে তাহলে আমরা স্প্রিংকে টেনে দ্বিগুণ করছি, সম্পাদিত কাজ কত হবে? 4 গুণ হবে। এই ছিল হচ্ছে আমাদের জিনিস, খুবই সহজ জিনিস। বুঝতে পারছো? তাহলে তোমাকে জানতে হবে যে কার সাথে কার সম্পর্ক এরকম। স্প্রিংটা পড়াইছি, তো স্প্রিংয়ের সাথে কাজের সম্পর্ক তোমরা জানতাম। স্প্রিং ক্ষেত্রে ডাব্লিউ সমান হাফ এক্স স্কোয়ার। দেখলাম ডাব্লিউ আর এক্স এর সম্পর্ক কীরকম? বর্গ আছে, স্কোয়ার আছে, এই জন্য দ্বিগুণ বলছিল, আমরা স্কোয়ার করে 4 বানিয়ে দিলাম অ্যান্সার, 4 গুণ। ওকে, বুঝতে পারছো? এটা খুবই সহজ প্রশ্ন। এটা যারা হচ্ছে গরিবের থেকে একটু উপর লেভেলে তাদের জন্য ছিল, যেন তারা খুব সহজে এটা বলতে পারে। এবার দেখো 13 নম্বরটা একটা জাতীয় প্রশ্ন। 13 নম্বরটা হচ্ছে আমাদের জাতীয় প্রশ্ন। সারা বছর 19 থেকে শুরু করে ইন্টার আজীবন তোমার হচ্ছে পরীক্ষায় চলে আসবে। এই প্রশ্ন আসবেই তোমার পরীক্ষায়। অ্যাডমিশন বলো, তোমার এইচএসসি বলো, যাই বলো, তোমার এই প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসবে। ঠিক আছে? তো এই প্রশ্ন দেখো কি বলছে এবং অ্যান্সার তোমরা নিজেরাই বের করো। শর্টকাট দেখাই দিচ্ছি আমি, সমস্যা নাই। আর তোমরা তো হচ্ছে খালি গরিব না, তোমরা তো গরিবের পাশাপাশি হচ্ছে কিপটা কেন তোমাদের শেয়ার করতে বলছি, তোমরা একটাও শেয়ার করো নাই কেউ। তোমরা এত দুষ্ট, তোমরা একজনে একটা শেয়ার করো নাই। চিন্তা করলা ব্যাপারটা? এই তোমরা আমাদের সাথে এমন করলা না, দেখো আমিও তোমাদের সাথে এমনই করবো। তোমরা ভাইয়া এই অঙ্কটা করে দেন, তখন আমি করে দেবো না। আচ্ছা, তোমাদের কিন্তু একটা কাজ দিছি, হ্যাঁ, এই অঙ্কটা করে ফেলো, খুবই সহজ অঙ্ক। 13 নম্বরটা দুধভাত অঙ্ক করে ফেলো। আর তোমরা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের এই আমাদের লাইভটা হচ্ছে আমাদের দর্পণ একাডেমি গ্রুপে তো শেয়ার করে দিতে পারো। অ্যাটলিস্ট আমাদের শেয়ার করতে পারতেছি না, ফোন যেহেতু তোমার হাতে আরেকটা ফোন নাই, এই জন্য শেয়ার করতে পারতেছি না। ওকে ফাইন, দেখো হ্যাঁ, এই তানজিনা বাচ্চাটা ভালো, গুড বলছে, আমি শেয়ার করেছি। ওকে, যারা শেয়ার করছো তারা বড় লোক, আর বাকিরা সবাই গরিব। দেখো পরের প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। কি জিজ্ঞেস করছে আমাদের? বলছে 40 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতা এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? এটা হচ্ছে মেন কথা। গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। যদি কখনো দেখো গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, মানে এই কথাটা লিখে দিচ্ছি আমি, কথাটা যে গতিশক্তি, এইখানে কিন্তু কাহিনী আছে। খালি এইরকম অঙ্ক পাইলেই তুমি শর্টকাটের জন্য ধুমায় এরকম মাইরা দিবা, তাহলে কিন্তু হবে না। h/n+1 চোখ মুখ বন্ধ করে এটা বসালে কিন্তু ভুল হবে। এটা কিন্তু কাহিনী আছে, তোমাকে জানতে হবে যে কখন এটা বসানো যাবে আর হচ্ছে কখন বসানো যাবে না। দেখো ব্যাপারটা একদম আন্দাজে এটা বসালে কিন্তু হবে না। আরও একটা কিন্তু আছে এরকম, x আছে 2h/n+1। তো বুঝতে হবে তোমার কোন শর্টকাটটা হবে। শর্টকাট অর্ধেক জানলে কিন্তু সমস্যা, বুঝতে পারলা? দেখো কখন আমরা বসাবো, এটা বলছে গতিশক্তি বিভব শক্তি। লিখি আমরা কথাটা, যদি কখনো দেখো গতিশক্তি বিভব শক্তির n গুণ, মানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, এই হচ্ছে কথা। যখন গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে অথবা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হবে, সেটা কার? গতিশক্তি বিভব শক্তির, লাস্টে বিভব শক্তির n গুণ। তখন সেই ক্ষেত্রে আমরা এইটা বসাবো, h/n+1। কিন্তু কখনো যদি তোমার এইটা বলে, কখনো তোমার যদি এমন হয়, ওকে উল্টাটা বলে যে গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির n গুণ, এই কথাটা কখনো আসে, তাহলে খেয়াল করে দেখবা কিন্তু। যদি কখনো এই কথাটা আসে, বিভব শক্তি আচ্ছা কেটে দিচ্ছি, যদি এই কথাটা আসে আমাদের যে বিভব শক্তি গতিশক্তির n গুণ, বিভব শক্তি আমাদের কি গতিশক্তির n গুণ, তখন কিন্তু তুমি আর এইটা বসাইতে পারবে না, তখন এইটা বসাইতে পারবে না, কিন্তু ভুল হবে। কারণ দুইটা তো সেম কথা না ভাই, উল্টা কথা। ভালো করে মনে রাখবে কিন্তু কথাটা কি বললাম। তো তুমি একটা মুখস্থ রাখবা, যে কোনো একটা মুখস্থ রাখবা। তবে বইয়ালারা খুবই ভালো, পরীক্ষাওয়ালারা খুবই ভালো, বেশিরভাগ সময় আমাদের যে এইটা দেয়, তাদের এইটা কেন জানি খুব ফেভারেট, মানে খুব ভালো লাগে তাদের, এটা আর কি এটাই দেয়। তো তুমি এটা ভালো করে মনে রাখবা, বিভব শক্তির n গুণ। কার n গুণ? বিভব শক্তির n গুণ। আর n এর মান তো বলে দেবে, n এর মান বসাই দেবো আমরা। তো বিভব শক্তি যদি বলে 2 গুণ 3 গুণ, তো কী করবো এখানে? 2 3 বসাই দিবা। তো প্রশ্নটা কি বলছিল যে আমাদের কি বলছিল যে 40 মিটার উচ্চতা থেকে কি হবে, এই যে 3 গুণ হবে। তো 40 মিটার উচ্চতা থেকে ফেলছি, আর হবে কত? 3 গুণ। তাহলে 3+1, তাহলে 40/4 মানে কত? 10। তাহলে বলবো কি 10 মিটার। সহজ অঙ্ক ছিল, তুমি খুব সহজেই বের করতে পারবে আর কি। ঠিক আছে, তোমরা সবাই
তোমরা সবাই কিন্তু এটা বলতে পারছিলা যে হচ্ছে কত 10 হবে আর কি। তো তুমি আলাদা করে মনে রাখতে পারো দুইটা জিনিস, অথবা এই একটা দিয়েও করা যায়, তখন তোমাকে এনের মান হাফ টাপ করে বের করতে হবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ মিঠু এই কথাটা বলছে, হ্যাঁ মিঠু তুমি এটা করতে পারো, ভেরি গুড, মিঠু জিনিসটা বুঝছো আসলে। ওকে, তো মনে রেখো ব্যাপারটা। তো এই খুবই সহজ প্রশ্ন, যদিও তো আমরা কিন্তু পরীক্ষায় যেন আমরা জিনিসটা করতে পারি, তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এটা আমরা বুঝলাম। পরের প্রশ্নগুলো দেখতে থাকি আমরা, আসো পরেরটা দেখি আমরা। হ্যাঁ সবাই বলছে হচ্ছে 13 ক, সায়রা বলছে হচ্ছে 13 ক, তবে হচ্ছে আফিয়া আবারও পারছে হচ্ছে 10, সাজ্জাদ বলছে হচ্ছে 13 এ, ভেরি গুড। তো দেখো আমাদের পরের প্রশ্ন দেখি, বলছে উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেলে কি ঘটবে? আমাদের এই মোট শক্তি তো কম বেশি হবে না, গতিশক্তি বাড়বে না, তাহলে মোট ভরবেগটা আসলে একটু হালকা কমে যাবে। কোনটি অসংরক্ষণশীল বল? আমরা জানি অসংরক্ষণশীল বল কোনটা, যেটাকে ঘুরায়া মনে করো আমি এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, আবার ওই সেম পথে ঘুরে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম। যদি দেখি কৃতকাজ শূন্য, তাহলে সেই ক্ষেত্রে হয় সংরক্ষণশীল বল। আর কাজ যদি শূন্য না হয় তাহলে অসংরক্ষণশীল বল। যেমন ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল এটা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবা। কেন ভালো করে পড়ে রাখবা? কারণ এখান থেকে তোমার ক খ আসে, অবজেক্টিভও আসে। তুমি এখানে কি পড়বে শুনে রাখো, সবাই মনোযোগ দিয়ে শোনো। সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের পার্থক্য এবং এদের উদাহরণগুলো মাস্ট অবশ্যই। এখান থেকে দুটো জিনিস পড়বা, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের পার্থক্য, আর হচ্ছে এটার উদাহরণগুলো, যে কোনটা সংরক্ষণশীল বলের উদাহরণ, কোনটা অসংরক্ষণশীল বলের উদাহরণ, এটা অবশ্যই আমার লাগবে পরীক্ষায়, তো মনে রাখবা। ওকে, পারলাম আমরা। পরেরটা দেখো, এই 16 নম্বরটা দেখি সবার আগে কি বলতে পারে। 16 নম্বর, এটা গরিবদের, যারা গরিব তারা কিন্তু সবার আগে দেখেই ফেলছে অ্যান্সারটা কত হবে, কিন্তু অ্যান্সারটা কেন এটা হবে সেটা বুঝাই দিচ্ছি। এটা আমরা এই যারা গরিব ছিল, যে সকল গরিব আমাদের সাথে যুক্ত ছিল তাদের জন্য অ্যান্সারটা রাখছি। যারা গরিব তারা সবাই কমেন্টে লেখো যে 16 ঘ লেখো সবাই, দেখে দেখে লেখো সবাই। আচ্ছা আসলে এবার শিখাই দিই যে কেন আসলে এটা হবে। এটা খুবই সহজ, 9, 10 আমরা পড়ছি। সে 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টা? আসলে শিখাই দিই। এই সবার আগে বলছে হচ্ছে তন্নি, হ্যাঁ তন্নি দেখে দেখে বলছে সবার আগে যে হচ্ছে 16 ঘ। আচ্ছা অর্পিতা বলছে হচ্ছে 16 ঘ। ওকে দেখো কি বলছে আমাদের 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টা। এটা তুমি তার আগে খেয়াল করো, 1 ওয়াট মানে কি? আমরা জানি 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। এবার 1 ওয়াট মানে হচ্ছে আমার 1 জুল পার সেকেন্ড। তাহলে আমি যদি এক কাজ করি, তাহলে 1 ওয়াট জুল মানে কি? 1 ওয়াট মানে কি যে প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে। তাহলে জুল পার সেকেন্ড মানে কি যে প্রতি সেকেন্ডে, এই কথা লিখে দিচ্ছি আমি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করে। 1 ওয়াট মানে 1 জুল কাজ করে। যদি 1 ওয়াট না দিয়ে আমি 1 ওয়াট আওয়ার দিই, আওয়ার মানে কি? আওয়ার মানে তো 3600 সেকেন্ড। তাহলে আমার কি হবে এই জায়গাটায়, যে 3600 সেকেন্ডে কত কাজ করবে? তাহলে আমি লিখে দেবো 1 × 3600, তাহলে আসবে কত? 1 × 3600, তার মানে 1 সেকেন্ডে এত জুল কাজ করে। তাহলে ওয়াট আওয়ার যদি চাই কখনো পরীক্ষায়, 1 ওয়াট আওয়ার মানে কত? 3600 জুল, মুখস্থ করবা। তারপরে ওরা তো ওয়াট আওয়ার বলে নাই ভাই, ওরা বলছে কি কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে কি হবে? তাহলে এই যে 3600 ছিল, কিলো মানে কি 1000, তাহলে সাথে কি হবে আমাদের আরও 3টা শূন্য অ্যাড হবে। তাহলে কত হবে? 3600 আরও 3টা শূন্য, এত জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে কি প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করে। তোমার এই জায়গাটায় উল্টা প্রশ্ন দিছে, বলছে যে 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা জানতাম 1 কিলোওয়াট ঘন্টা সমান কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। বাইরে এত নাম্বার, এতটা হাজার আমার থাকতো রে। আচ্ছা তো এত জুল, তো আমাদের কিন্তু বলছে উল্টা প্রশ্ন, এত উল্টা হয় বলতে পারি আমরা চাইলে যে এই যে আমাদের এই জিনিসটা যে 3600 সাথে আমাদের আরও 3টা শূন্য, এত নাম্বারে উচ্চারণ করতে পারি না ভাই। এত জুল মানে হচ্ছে কত? 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে ওরা তো প্রশ্নে জিজ্ঞেস করছে বলো তো 1 জুল মানে কত, এটা তো বলছিল প্রশ্নে 1 জুল সমান কত। তাহলে আমি কি বলবো? 1 জুল সমান কত? তাহলে এই যে ভাগ হয়ে যাবে, তাহলে আমি কি করে দেবো? 1/3600 দিয়ে দিব আমরা। তাহলে 1/3600 দিয়ে এই যে আমাদের 3টা শূন্য ছিল আরও কিলোওয়াট জন্য দিয়ে দিলাম। এইটুকু যদি আমরা ক্যালকুলেটার করি দেখবো মান কত চলে আসবে? 2.77 10⁻⁻⁷ কিলোওয়াট ঘন্টা। বুঝে ফেলতে পারছো সবাই? তার মানে প্রশ্ন উল্টা ছিল, তুমি মুখস্থ রাখবা যে এই জিনিসটা, এই দুটো জিনিস মুখস্থ রাখবা, এইটা আমাদের কাজে লাগবে। ডিরেক্ট প্রশ্ন আসে এখান থেকে, এটা খুবই পপুলার এই চ্যাপ্টারের জন্য, 19 আসতো পরীক্ষায়। মনে রাখবা কি 1 ওয়াট আওয়ার মানে কত? 3600 জুল। আর 1 কিলোওয়াট আওয়ার মানে কত? এই যে এই বড়টা 3600, আর কিলো মানে কি 1000, ছিল আরও 3টা শূন্য আর কি। এই জন্য কি হয়েছে আমাদের এই প্রশ্নটা। তাহলে আমাদের প্রশ্ন উল্টা জিজ্ঞেস করছিল। তো এই প্রশ্নটা হচ্ছে ওর একটু মানে একটু বোকা যারা এই প্রশ্নটা বানাইছে, এটা কেউ বানায় নাই,
যে এই প্রশ্ন আমি বানাইতাম, সাথে কী করতাম জানো, এই অপশনটা দিতাম আর সাথে বলতাম কি, এইটা বলতাম যে এইটাও রাখতাম। অনেক পোলা বানাইছে যারা ধুমায় এটা মেরে দিত, কারণ তারা পড়ছিল কিলোওয়াট আওয়ার 3600 সম্পর্ক আছে, মাথা ঠিক থাকে না। ভালো করে পড়ে দেখতে হবে যে 1 কিলোওয়াট ঘন্টা চাইছে নাকি 1 জুল সমান চাইছে। তো 1 জুল সমান চাইলে তো উল্টে দিতে হবে, তো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নগুলো দেখো, খুবই সহজ সহজ প্রশ্ন। এটা আমরা করবো না 17 নম্বর, আমরা দুধ ভাত প্রশ্ন করবো না, আমরা 18 নম্বর করবো। তো 17 নম্বর কি বলছে, 200 মিলিগ্রাম ভরের একটা বস্তুকে ভূমি হতে 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়তেছে। তাহলে এই একটা বস্তু আছে, এই যে নিচে পড়তেছে, এবং বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত। তো তুমি জানো গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। শেষ, অ্যান্সার শেষ। এটা আমরা করবো না, আমরা ঠিক আছে, আর করবো না। তাহলে আমরা কি করতে পারি, এই যে 200 মিলিগ্রাম আছে, এই যে 10 আছে, 9 আছে, তো গুণ করে দেবো, ক্যালকুলেটারে মান চলে আসবে। মিলিগ্রামকে কি বানাবো, গ্রাম বানাবো। মিলিগ্রামকে গ্রাম কেমন বানাইতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিব, শেষ। তো এটা করে ফেলতে পারবো, এটা করলাম না আমরা। আচ্ছা, তোমরা সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে একটু লিখতে থাকো যে সবাই বুঝছো কিনা এতক্ষণ পর্যন্ত। আমি 18 নম্বর শেষ করে নিই, তারপরে তুমি কমেন্টে লিখবা, তাহলে এই পেজ আমাদের ক্লিয়ার হবে। আমাদের কিন্তু এই পেজে আরও একটু বাকি আছে আমাদের কিন্তু, এবার পরেগুলো আমরা খুব দ্রুত করবো আমরা, এবং ওই পেজে কিন্তু কয়েকটা নতুন নতুন জিনিস আসবে। খেয়াল করে এটা আমরা দেখিনি আগে। হচ্ছে ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তলের ওপর অবস্থিত 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল করতে প্রয়োজনীয় ক্ষমতা। ভালো একটা প্রশ্ন দিচ্ছে, এতক্ষণ পর ভালো একটা প্রশ্ন পাইছি আমরা, যেটা আমাদের ভালো মতো সলভ করতে হবে। ওকে, মুক্তা বলছে হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তারপর হচ্ছে স্যারা বলছে ভাইয়া কোশ্চেন করলে আমরা ধুমধাম ভুল করতাম। হ্যাঁ, তোমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে প্রশ্নগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা, কি লিখছে, ভাগ্যিস আপনি কোশ্চেন করেন নাই। আচ্ছা, আব্দুল বলছে 100% ক্লিয়ার। আবির বলছে জি ভাইয়া। আবির, তুমি কোন কলেজ? ওকে, দেখো পরটা বলছে ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল। তাহলে খেয়াল করো কি বলছে এবার আমাদের। তাহলে আমি একটু এখানে দেখাই তোমাদেরকে যে এটা কাহিনীটা কি। তাহলে দেখো বলছে এই একটা মসৃণ তল, আমি একটু আইকা দেখাই তোমাদেরকে, তাহলে ভালো বুঝতে পারবা যে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল। আর এখানে কি করছে, তলের উপর অবস্থিত 10 কেজি ভরের বস্তুকে, তলের উপর 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল করতে। তাহলে মনে করো যে বস্তুটা এখানে আছে বা এখানে আছে, যেখানে আছে সমস্যা নেই। ধরো আমার বস্তুটা এখানে আছে, এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি করছি, কত বেগে গতিশীল করবো আমরা, 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড গতিশীল করতে চাই, এবং বস্তুটার ভর কত, 10 কেজি ভরের বস্তু। তাহলে ক্ষমতা কত? এখন ভাই তুমি কি জানো ক্ষমতার সূত্র কি কি, আমি একটু মনে করাই দিই। পি সমান অনেক সূত্র আমরা জানি, কাজ করার হারকে ক্ষমতা বলে W/T। তারপর হচ্ছে W/T এর পর কি হবে আমাদের, mgh/T। তারপর আমরা আরও জানি Fs/T। আমরা আরও একটা জানি, সেটা হচ্ছে W সমান হচ্ছে F × V, বল, এবং এই যে এই বেগ গুণ করলে কি চলে আসবে আমাদের, ক্ষমতা চলে আসবে। আমরা এইটাই করবো, কারণ আমরা বলের জিনিসপাতি এখানে দেওয়া, F তো দেওয়া না, F এর পরিবর্তে বসাবো আমরা mg, আর সাথে আমাদের থাকবে V। তবে খালি mg কিন্তু না, বস্তুটা কিন্তু এই বরাবর নামতেছে। তাহলে এখানে যদি বস্তুটা এই বরাবর নামতেছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই কাজ করব। খেয়াল করো, বস্তুটা এইদিকে নামতেছে, কিন্তু অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, সবসময় এদিকে কাজ করে। তাহলে বস্তুটা এইদিকে গতিশীল, বস্তুটার স্মরণ এইদিকে ঘটতেছে, আর আমাদের অভিকর্ষ ত্বরণ তো সবসময় খাড়া নিচের দিকে। তাহলে কিন্তু আমরা যদি এই কোণটা নিই, এই কোণটা কত আমাদের হবে, এটা 30 ডিগ্রি দেওয়া, আমরা 60 ডিগ্রি হবে। এইদিকে বল প্রয়োগ হইতেছে এইদিকে, কারণ অভিকর্ষ বল যেহেতু সবসময় এদিকেই প্রয়োগ হবে, এখানে থাকলেও এদিকেই প্রয়োগ হইতো, কোনো সমস্যা নাই, এখানে থাকলেও এদিকেই প্রয়োগ হইতো। তাহলে অভিকর্ষ বলটা এই খাড়া নিচের দিকে প্রয়োগ হচ্ছে, তাহলে mg এই দিকে, আমাদের বস্তু এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ এইটা নিব আমরা। তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি, এটা 30, এটা 60। তাহলে আমরা কিন্তু এখানে জি প্রাইম লিখছি, তাহলে আমরা কি করবো, যে m লিখলাম, আর জি এর জায়গায় লিখবো কি আমরা, g cos 60। এখানে কিন্তু আমরা অবশ্যই কোনটা নেব, কারণ এই বরাবর জি কাজ করে, এই বরাবর তো জি কাজ করে না, এই বরাবর কত কাজ করবে, উপাংশটা কত, জি cos 60। আর সাথে আমাদের ভি আছে। এখন মান বসাই দিয়ে আসো, বলছিল 10 কেজি ভরের বস্তু, 9.8 হচ্ছে জি এর মান, cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ, এবং বেগের মান কত, যে 10 মিটার পার সেকেন্ড। এই সবগুলো গুণ করে দিয়ে আসো আমরা। এই যেখানে 98 গুণ করলে হচ্ছে 180, 180কে 2 দিয়ে ভাগ করলে মানে 0.5 কত, 980 ভাগ করলে 490, 490 ওয়াট। অ্যান্সার কত হবে আমাদের, 490 ওয়াট, ভাগ করলে 490 চলে আসবে। এবং আমার আগেই তোমরা সবাই ধূপধাপ বের করে ফেলছো। মিঠু রয় বলছে 490 ওয়াট, ভেরি গুড মিঠু। আচ্ছা, ওকে, আজকে হঠাৎ করে 10টা দিচ্ছি, কারণ হচ্ছে 11টার সময় বিদ্যুৎ চলে যেতে পারে। ভাবলাম বিদ্যুৎ চলে গেলে তো সমস্যা, আজকে প্রথম ক্লাস আমরা নিতে চাইলাম,
আর আমরা ইলেকট্রিসিটি ক্লাসে নিতে না পাই তো সমস্যা, এই জন্য ধূপধাপ তোমাদের আগেই জানাই দিয়েছিলাম। ওকে, তোমরা একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? দেখো আমরা এই পেজ একদম সুন্দর বুঝে ফেলতে পারলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পাশাপাশি আমি একটু তোমাদের কিন্তু বিভিন্ন কনসেপ্টগুলো একটু মনে করে দিচ্ছিলাম। তো এই পেজটা ক্লিয়ার কিনা তোমরা সবাই জানাও যে ভাই ক্লিয়ার, তোমরা সবাই একটু জানাও যে হচ্ছে ক্লিয়ার। আর আশা দিয়া বলছে ভাইয়া cos 60 কী হলো আরেকবার বলেন। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করো। এখন দেখো আমরা তো জানি কি যে অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, তাহলে বস্তু যদি নিচের দিকেই পড়তো তাহলে আমরা জি লিখতাম, জি cos থিটা লিখতে যাইতাম না, জি লিখতাম 9.8 লিখতাম। কিন্তু বস্তু তো টানতেছে এদিকে, কিন্তু বস্তু পড়তেছে কোন দিকে? এইদিকে না? তাহলে এই বরাবর কত জি কাজ করবে? এইদিকে যে এই বরাবর যদি জি কাজ করে তাহলে এই বরাবর কত কাজ করবে? জি cos থিটা। ওই যে ভেক্টরে পড়ছিলাম মনে নাই, যার সাথে কোণ থাকে তার সাথে cos চলে আসে উপাংশ বের করতে গেলে, তাহলে সেই উপাংশের জন্য cos চলে আসবে। তার কারণ জি এই বরাবর জি, কিন্তু এই বরাবর তো জি না, জি এর একটা হালকা মান থাকবে, হালকা মানটা মানে উপাংশটা, তাহলে জি cos থিটা থাকবে, মনে রাখবা। আর 60 কই থেকে আসলো? এইটা ছিল 30 ডিগ্রি। প্রশ্নে বলা ছিল আনুভূমিক তলটা কত ডিগ্রিতে আছে? 30-তে। এটা তো 90 ডিগ্রি জানি আমরা, তাহলে এটা 60 হবে। 30 60 মানে 90, আর এই 90 মানে 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। ওকে, আচ্ছা জিসান বলছে ভাইয়া এই দিনগুলোতে কি শুধু এমসিকিউ ক্লাসই হবে কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে এই দিনগুলোতে এমসিকিউ ক্লাস তো হবেই, পাশাপাশি আমি কিন্তু আমাদেরকে হচ্ছে আমরা যেভাবে সিকিউ এর জন্য রেকর্ডেড ক্লাসগুলো দিতাম তোমাদেরকে আমাদের ইউটিউব প্লেলিস্টে, তো সেখানে কিন্তু আমাদের সেই ক্লাসগুলো পাইতে থাকবো, সমস্যা নেই, সেগুলো মেসেজ দিতে থাকবো, সময় বের করে দিতে থাকবো তোমাদের। আমার চেষ্টা করবো তোমাদেরকে আমি অনেক বেশি ইফোর্ট দেওয়ার, তোমাদের ইফোর্টটাও কিন্তু আমি দেখতে চাই। তো ইনশাল্লাহ তোমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? তো এই পেজ সবার ক্লিয়ার কিনা জানাও। ঐশী বলছে হচ্ছে ক্লিয়ার, রবিন বলছে হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় চলো তাহলে আমরা অপর পেজে চলে যাই। যদি ক্লিয়ার হয়ে যায় আমরা চলো হচ্ছে অপর পেজে যাই এবং অপর পেজে দেখি আমরা একটু খুব দ্রুত পরেগুলো আমাদের কিছু মুখস্থ প্রশ্ন, মানে হচ্ছে আমাদের ইনফরমেটিভ প্রশ্ন, ধূপধাপ অ্যান্সার বের করে ফেলবো, এখান থেকে অ্যান্সার বের করে ফেলবো। দেখো এই পেজ করতে হচ্ছে আমরা হচ্ছে 5 মিনিট লাগবে, এই 5 মিনিট সব করে ফেলবো আমরা। দেখো একদম ধূপধাপ করবো, সহজগুলো মুখে বলে দিব। ওকে, রেডি সবাই? রেডি? দেখো সবাই রেডি হও। 19 নাম্বার, একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, কোন গ্রাফটি ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বিভব শক্তির পরিবর্তন নির্দেশ করে? তাহলে হচ্ছে আমাদের কি বলছে এই গ্রাফটার মধ্যে? আমাদের বলছে এই গ্রাফটাতে তোমরা কি করবা, আর আমাদেরকে বলছে যে এই গ্রাফটাতে তোমরা আসলে একটা কাজ করো, যে আমাদের উচ্চতার সাথে বিভব শক্তির সম্পর্ক বের করা। আর বস্তুটা কি করছি? খাড়াভাবে উপরের দিকে মারছে। আমরা জানি বস্তুটা যতই উপরের দিকে উঠতে থাকবে উচ্চতা বাড়তে থাকবে, আর উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়ে। দেখো এই গ্রাফটা দেখো, উচ্চতা বাড়ার সাথে সাথে বিভব শক্তি মানে বাড়ছে, বিভব শক্তি বাড়ছে। রাইট অ্যান্সার কোনটা হবে? এটা হবে। এইটা কেন দিলাম না আমরা? কারণ কি, আমাদের খালি বলছিল বস্তুটা উপরের দিকে উঠছিল, আমরা বস্তুটাকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ছিলাম। এরপরে কিন্তু বাকি কাহিনী জিজ্ঞেস করে না যে উপরের দিকে ছুড়ছিলাম এবং বস্তুটা নিচে ভূমিতে চলে আসলো, এই কথাটা যদি উল্লেখ করে দিত তখন আমরা এইটা লাগাইতাম, কারণ প্রথমে বাড়ে আর নিচে পড়াশোনা কমতে থাকবে। তো যেহেতু খালি উপরে মারার কথাই বলছে, তার মানে আমরা খালি এইটাই অপশন আছে দেখে আমরা এইটাই লাগাই ফেললাম আর কি। তাহলে 19-এর কথা হবে এ হবে। ওকে ফাইন, পরেরটা দেখে আসো। এবার একটা আমরা দ্রুত করি। হ্যাঁ, পরেরটা কি বলছে? কোনো প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ইএন, তাহলে প্রদত্ত শক্তি হচ্ছে ইএন, আর কত অংশ কার্যকর শক্তি? ইউ হচ্ছে কার্যকর শক্তি, বাকি অংশ ডাব্লিউ অপচয় হয়। কোনটা কর্মদক্ষতা? সহজ কথা ভাই, কর্মদক্ষতা মানে কি শিখছিলা? নিচে হচ্ছে প্রদত্ত শক্তি আর উপরে হচ্ছে কি কার্যকর শক্তি। আর ওরা বলেই দিছে প্রদত্ত শক্তি হচ্ছে কত আমার ইএন, তাহলে লিখছি হচ্ছে ইএন, আর কার্যকর শক্তি কত? ইউ, তাহলে উপরে হবে ইউ। তাহলে এই দেখো গ নাম্বারটা রাইট অ্যান্সার, ইউ ডিভাইড বাই কত? আই ইন ইন্টু 100%। খুবই সহজ প্রশ্ন, মানে কথা হবে বিশেষ সি হবে। তো কাউসার আলী বলে ফেলছে যে বিশের সি হবে, কাউসার আলী বলে ফেলছে হচ্ছে বিশের সি হবে, কাউসার আলী বলে ফেলছে হচ্ছে বিশের সি হবে। এবং তোমরা তো সবাই আমাদের ইউটিউবে হচ্ছে দর্পণ একাডেমি চ্যানেল তো সবাই অবগত আছো নাকি? তো সেখানে কিন্তু তোমরা এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে পাবে, এবং হচ্ছে আমাদের কিন্তু যেই সিকিউর ক্লাসগুলো হচ্ছিল সেই সিকিউর ক্লাসগুলো কিন্তু সেখানে প্লেলিস্ট আকারে পাইতে থাকবে। তো সমস্যা নেই, তোমরা সবাই সেখানে যুক্ত থাকো, এবং তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমাদের মাঝে মাঝে ক্লাসগুলো তোমরা নোট করে এই নোট এবং ক্লাসের লিঙ্ক কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে তুমি কিন্তু পোস্ট করতে পারো, এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে জানাবা যে হচ্ছে এখানে কিন্তু আমাদের সেশন ক্লাসগুলো দেওয়া হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে, সিকিউর ক্লাস হচ্ছে, এমসিকিউ হচ্ছে, তারা সবাই যেন জানতে পারে, ঠিক আছে? কারণ অনেক মানুষ আছে, তোমরা হয়তো একটু ভালো, তোমরা এত গরিব না, তোমরা একটু পড়াশোনা পারো, কিন্তু আমার মনে হয় যে এই 22 তোমাদের ব্যাচে এত গরিব পোলাবান আছে, সবসময় এই গরিব পোলাগুলো থাকে,
তারা কি করে যে সবসময় পরীক্ষা রুটিন দিলে পড়তে বসে, তারা তখন আর কুল কিনারা খুঁজে পায় না যে কী পড়বে কী করবে। তো সেই জন্য কিন্তু বিগত বছরের মতো এই বছরও আমরা কিন্তু সেটা নিচ্ছি। এবং তোমাদের মধ্যেও আছে এরকম অনেক গরিব যে তোমরা কী করো, পরীক্ষা রুটিন দিলে পরে পড়াশোনা করার প্ল্যান শুরু করো যে হ্যাঁ আচ্ছা পড়তে বসবো। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? তো আমরা একটু সময় পাচ্ছি, আমরা 2-1 মাস, এই 2-1 মাসে আমরা প্রিপারেশনটা একটু ভালো করার চেষ্টা করি। ওকে, দেখো আমরা পরেরটা দেখি, আমাদের পরে কি বলছে, আমাদের পরের প্রশ্ন কি বলছে, বলছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা শিখেছিলাম না, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স শিখেছিলাম। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, মনে রাখবো তোমরা, সরাসরি দেখে রাখো। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বললে কী করতে হয়, ডাব্লিউ সমান কী হবে, যেটা হবে পরিবর্তনশীল বল দ্বারা কাজের ক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস কস থিটা হয় না, তখন কী হবে, ডাব্লিউ সমান কী হবে, এফ ইন্টু ডিএক্স, মানে আমাদের এক্স থাকবে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে কি, এই যে এক্সের সাপেক্ষে ধরো ডিএক্সে থাকবে আর কি। তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো, আমাদের হচ্ছে কি যে বলের সাপেক্ষে আমি এই ক্ষুদ্র সরণটাকে আমরা কী করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কী পেয়ে যাবো, আমাদের কী ছিল, এই যে আমরা কী ছিল এক্স, মানে এক্সের সাপেক্ষে, তাহলে আমরা কি কাজটা পাবো আর কি ইন্টিগ্রেশন করলে। এবং এখানে লেখা কি, ইনিশিয়াল থেকে ফাইনাল, মানে দূরত্বটা দেওয়া আছে আমাদের, আমাদের কৃত কাজ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের এটা, এই আমাদের জিনিসটা ছিল। হ্যাঁ, জয়সাগর বলছে আমরা হচ্ছে মধ্যবিত্ত, হ্যাঁ আমরা গরিবও না, আমরা হচ্ছে বেশি বড় লোক না, আমরা মধ্যবিত্ত, ঠিক আছে? তো মধ্যবিত্ত যারা আসো, আমাদের কিন্তু মধ্যবিত্ত থেকে আস্তে আস্তে একটু উপার্জন করে করে কী করতে হবে। এবং তোমরা কি জানো, তোমরা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে কি, মধ্যবিত্ত আসছো, বড় লোক হওয়ার চেষ্টা করতেছো, বিভিন্ন জায়গা থেকে একটু একটু নিয়ে আর্ন করে করে তোমরা কিন্তু কী করতেছো, একটু বড় লোক হওয়ার চেষ্টা করছো, খুবই ভালো, সমস্যা নাই। ওকে, পরে দেখো, পরগুলো সব মুখস্থ প্রশ্ন, দুধ করে ফেলতে পারবো আমরা। বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্ত কি, থিটার মানটা যদি ধনাত্মক বলে দিই, ধনাত্মক ঋণাত্মক দুইটাই বলে দিই, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কি, ধনাত্মক হচ্ছে আমাদের এইটা হবে যে থিটার মানটা কি হয়, যে আমাদের থিটার মানটা 0 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি ছোট যদি হয় ধনাত্মক। আর ঋণাত্মক কখন হবে, ঋণাত্মক হবে হচ্ছে যদি আমার থিটার মানটা কি হয়, যে 90 ডিগ্রির চেয়ে হচ্ছে আমাদের বড় এবং 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট, অর্থাৎ 90 থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে এবং 180 ডিগ্রি হইতে পারবে। এটা কিন্তু দেখো দাগ নাই, 90 ডিগ্রি হয়ে কিন্তু হবে না। আর 90 ডিগ্রি হইলে তখন কাজ কত হয়, শূন্য হয়, এটা আমরা সবাই জানি, কাজ কি হয়, শূন্য হয়। আচ্ছা ওকে, তাহলে মনে রাখবো, তাহলে আমাদের প্রশ্ন ছিল কিন্তু ঋণাত্মক, তাহলে যেটা আমাদের অ্যান্সার শেষ। এবংটা হবে আমাদের, দেখো খেয়াল করে, এই দেখো 180 ডিগ্রির আমাদের হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রি সমান বা তার চেয়ে কত ছোট, তাহলে আমাদের এই অপশনটা হয়ে যাবে আমাদের। আচ্ছা, তো বের করে ফেলতে পারলাম আমরা এটা। তাহলে মোট কথা আমাদের কী হবে, আমাদের অ্যান্সারটা কী হবে, যেটা হবে 90 ডিগ্রি মানে 180 ডিগ্রির চেয়ে ছোট বা 180 ডিগ্রি আর 90 ডিগ্রির চেয়ে বড়, মোট কথা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। ওকে, এটা বুঝে ফেললাম আমরা। আচ্ছা, পরেরটা আমাদের কী বলছে, পরেরটা আমাদের কী বলছে হচ্ছে এটা দেখো 23 নম্বর কী বলছে, এটা আমরা করবো না, এটা বাদ দেবো, আমরা পারি। 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত। একটু আগে দেখেছিলাম ক্রেনের ক্ষমতা বা ক্ষমতা শিখেছিলাম না, বলছিলাম কি ক্ষমতা পি সমান সমান এফ ভি লেখা যায়, একটা সূত্র বলছিলাম। এফ এর মান কত, এফ এর মান দেওয়া নাই কিন্তু এম দেওয়া আছে, আমরা জানি এফ এর পরিবর্তে এম জি লেখা যাবে। আর বেগ কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ডকে তুমি কী করবা, মিটার পার সেকেন্ড বানাবা, তাহলে 10কে ভাগ করবো কত দিয়ে, 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে অ্যান্সার হচ্ছে যে এইটা। এম এর মান কত, এম এর মান দেখো 100, জি এর মান 9.8, আর এখানে কত ছিল আমাদের, এখানে ছিল কত 10/100, তাহলে লিখলাম আমি 10/100, তাহলে এই 100 কাটা আর 10কে 9.8 দিয়ে গুণ করলে হবে 98, তাহলে হবে 98 ওয়াট, অ্যান্সার শেষ। পরেরটা বলছে একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত, 0। এটা মার্বেলকে আমরা কি করছি, সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাইতেছি, এরকম কেন্দ্রমুখী বল দ্বারা এরকম বৃত্তাকার পথে যখন ঘুরতে থাকবে তখন কৃতকাজ 0। মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ 0, কারণ কি এরকম বৃত্তাকার পথে তারা ঘুরতে থাকে, এই কেন্দ্রমুখী বল দ্বারা এরকম বৃত্তাকার পথে যখন বস্তু ঘুরতে থাকবে তখন কৃতকাজ কি হবে, 0 হবে, 0। পরেরটা দেখো যে এই প্রশ্ন তোমাদের কমন, একটু আগে তোমরা কমন পাইছিলা। 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এই যে আমরা আগে বের করছিলাম সেটা দিয়ে বের করে ফেলতে পারবো, আমরা শিখছিলাম না h/n+1, মান বসাই দিবা চলে আসবে আর কি। পরেরটা বলছে কি আমাদের 15 ওয়াট ক্ষমতা বলতে বোঝায়, 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে 15 জুল কাজ করা, এটা নর্মাল জিনিস, ওয়াট থেকে বুঝে ফেলতে পারবা। আচ্ছা, পরেরটা কি বলছে, একটি কুয়ার গভীরতা
10 মিটার এবং ব্যাস 6 মিটার এবং পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ পানি শূন্য করতে হলে পাম্পের ক্ষমতা কত? এটা আসলে হচ্ছে বরিশাল বোর্ড 15। বরিশালের কে আসো এখানে কমেন্টে লেখো যে ভাই আমি বরিশালের, আমার বোর্ড। তোমাকে অঙ্কে কী করতে বলছে? কুয়া থেকে পানি শূন্য করতে বলছে, পাম্পের ক্ষমতা জিজ্ঞেস করতে। আমরা জানি P = mgh ডিভাইড বাই টি। এম এর মান কত বলছে? এম এর মান বলে নাই, তোমাকে এম এর মান বের করতে হবে। এই কুয়া ছিল, এই কুয়াটার কী বলছে যে কুয়াটা হচ্ছে 10 মিটার গভীরতা, 6 মিটার ব্যাস। এটা হচ্ছে 10 মিটার গভীরতা, আচ্ছা এটা 6 মিটার হচ্ছে ব্যাস, এই 6 মিটার ব্যাস। এখন জিজ্ঞেস করছে এটা কত? আমি একটা একটা করে মান বের করি। আর সময় আমাকে বলেছিল কত? যে 20 মিনিটে পানি শূন্য করতে হবে। ক্যালকুলেটারে বসাই দিবা 20 × 60। এটা কিন্তু গ নম্বরেও আসে। জয়সাগর বলছে P = FV। এটা কোন সূত্র বুঝলাম না। এটা শুরুতেই বলছিলাম ক্লাসের শুরুতে, P = FV এর ক্ষমতার সূত্র মনে রাখবা এটা। হ্যাঁ, ক্ষমতা, পাওয়ার। F মানে বল, V মানে বেগ, বলে দিলাম আরেকবার। গোলাম রাব্বি আছে, মুই আছি বরিশালের। আচ্ছা দেখো, বরিশালের পোলা, বরিশালের অঙ্কটা পারতে হবে। 20 × 60। এম এর মান বের করবো কেমন? দেখুন যেহেতু 9.8 আছে, এই অঙ্কটার মধ্যে খেয়াল করো এম আর এইচ। এমটাকে বের করে দেখায়। আমরা জানি এম = রো ভি। রো তো 1000 আর ভি মানে কত? এই যে আমাদের সিলিন্ডারের মতো হচ্ছে কুয়াটা, তাহলে হবে কত? পাই আর স্কোয়ার এল। সিলিন্ডারের আয়তনের সূত্রটা পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এল মানে কি? এল মানে হচ্ছে এল বা এইচ লিখতে পারি আমরা। এল মানে কতটুকু পানি আছে? পানি আছে আমাদের 10 মিটার জুড়ে, পুরোটা পানি পূর্ণ। এর মান 10। তাহলে তুমি এখানে বসাই দিবা। রো মানে হচ্ছে 1000, পাই মানে তো পাই, আর আর মানে কত? 6 মিটার ব্যাস মানে 3 মিটার ব্যাসার্ধ। আর এল কত? এল হচ্ছে 10। তাহলে আমরা এম বের করে ফেললাম এই সূত্র দিয়ে। এখন এইচ কত হবে? এইচ হবে হচ্ছে, খেয়াল করো, এইচ কিন্তু 10 বলছে, সম্পূর্ণ পানি শূন্য করতে বলছে, 10 কিন্তু হবে না। এইচ মানে গড় সরণ। তোমরা হয়তো অলরেডি জানো, এতদিন পরে পড়ালেখা করে আসছো, তারা কিন্তু জানো যে হচ্ছে এইচ মানে গড় সরণ। তো গড় সরণটা ভালো করে দেখাই দিচ্ছি, খেয়াল করো। আমাদের কি এইচ মানে হচ্ছে আমাদের গড় সরণ। এই গড় সরণ বের করবো কেমনে? এইচ মানে গড় সরণ। এই কুয়ার অঙ্কের ক্ষেত্রে এইচ মানে কিন্তু গড় সরণ। গড় সরণ বের করবা শর্টকাট দিয়ে। গড় সরণ মানে কি? যে খালি প্লাস ভরা বাই 2, এই শর্টকাট দিয়ে বের করবা। যে খালি প্লাস ভরা বাই 2, এই শর্টকাট দিলে তুমি কি করে ফেলতে পারবা? যে আমাদের এই এইচটা বের করে ফেলতে পারবা। এইচ কথা হলো, এই অঙ্কে বলছিল কি যে কুয়াটা পুরাটা পানি দ্বারা কি পরিপূর্ণ, পানি দ্বারা পরিপূর্ণ। আর কি করতে? পানি শূন্য করতে হবে। তাহলে শুরুতে কোনো খালি অংশ ছিল না, পরিপূর্ণ যেহেতু। আর ভরা অংশ কতটুকু? 10, পুরোটাই খালি করতে হবে। তাহলে ভরা হচ্ছে 10, আর ভরাকে 2 ভাগ করলাম, কত আসবে? তাহলে 5। এইচের মানটা তোমাকে বসাই দেবো কত? 5 বসাইতে হবে কিন্তু। হ্যাঁ, সবাই বলছো এইচ = 5 হবে। খুবই সহজ জিনিস ছিল, আমাদের সিকিউ চলে আসতো ঘ নম্বরে। তুমি এটা অবজেক্টিভ দিয়ে দিছে 1 নম্বর। এই অঙ্ক তুমি সিকিউ করলে পাইতা 4, আর অবজেক্টিভে করলে পাবা 1। ওকে, যাই হোক, এটা তোমরা সবাই পারো অলরেডি, এটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই। পরের প্রশ্নগুলো আমরা ধূপধাপ করে ফেলবো। এগুলো হচ্ছে তোমাদের সহজ প্রশ্ন। কিছু আমাদের দেখো কি প্রশ্ন আছে আমাদের, কিছু হচ্ছে বহুপদী টাইপের কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা দেখি। শূন্য কাজের শর্ত হলো, শূন্য কাজের শর্ত কি? শূন্য কাজের শর্ত হচ্ছে যে বস্তুর উপর বল প্রয়োগে উলম্ব দিকে সরণ হয়। আমি বস্তুটার উপরে এইদিকে বল প্রয়োগ করছি, বস্তু উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, শূন্য কাজ, কারণ কি 90 ডিগ্রি হয়ে গেছে। যদি cos θ = 0 হয়, হ্যাঁ, cos θ = 0 হলে শূন্য কাজ। fs cos θ 0 বসালে তো 0 চলে আসবে। বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটে নাই, s0 হলেও কাজ শূন্য। তার মানে 3টাই রাইট অ্যান্সার। তাহলে বলছিল শূন্য কাজের শর্ত কি? শূন্য কাজের শর্ত হচ্ছে এই 3টাই হবে। পরটা বলছে স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে, স্প্রিং এর সঞ্চিত শক্তি মানে বিভব শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি মানে যান্ত্রিক শক্তি। রাসায়নিক শক্তি তো স্প্রিং এর মধ্যে নাই, তাই এটা হবে না। তাহলে 1 আর 3। ওকে, 1 আর 3ও বুঝে ফেললাম আমরা। বলছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? পরটা বলছে আমাদের কি, যে ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের একক। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের একক। আমরা জানি, আমরা কাজ বা শক্তি জানি, কাজ বা শক্তির একক আমরা জুল বলি। তবে ইলেকট্রন ভোল্ট কিন্তু কাজ বা শক্তি ছাড়াও আমাদের মানে জুল কিন্তু কাজ বা শক্তির একক আছে, এসআই একক, কিন্তু এটা ছাড়াও আমরা কিন্তু ইলেকট্রন ভোল্টও ব্যবহার করতে পারি। এটা কিন্তু কাজের একক, ব্যবহারিক একক, মনে রাখবো। কাজের ব্যবহারিক একক হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট, বা শক্তির একক ইলেকট্রন ভোল্ট। পরেরটা বলছে কি, এটা আমরা 31 আমরা করবো না, তোমরা এটা সবাই জানো, দুধভাত অঙ্ক। বলছে কোন একটা বস্তুকণার উপর বল প্রয়োগ করছে আমরা এত, 6i3j - 2k, এর ফলে বস্তুটা সরণ করছে কতটুকু? এত। বলছে কৃত কাজ কত? এখন কৃত কাজ বের করার জন্য কি করতে হয়? আমাদের এই যে এই কাজ করতে হয়, বল আর সরণকে গুণ করতে হয়। হচ্ছে কত? এই যে 3, মানে আমরা বলের যে মধ্যে কি আছে, আমাদের বলের মধ্যে আছে আমাদের এরকম, যে খেয়াল করো যে আমাদের কত আছে, আমাদের এখানে বল আছে হচ্ছে
6i 3j - 2k। আমরা কি করতাম, f.s এরকম থাকলে আমরা কিভাবে করতাম একবার দেখাই দিই। আমাদের সবাই অলরেডি জানো আশা করি যে বল আর সরণ যখন থাকতো সেক্ষেত্রে কী করে লাগতো, যে ডাব্লিউ সমান কী থাকতো আমাদের, ডাব্লিউ সমান হচ্ছে কিন্তু f.s। তাহলে এফ আর এস ডট গুণ করলে, এফ আর এস যদি আমরা ডট গুণ করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি চলে আসে। আচ্ছা, রবিন একটা কথা বলছে যে cos 0 তো সর্বোচ্চ হয়। আরে ভাই cos 0 না, ভালো করে তাকাই দেখো, cos থিটা ইকুয়াল টু 0, মানে cos 90 ডিগ্রি হলে তো 0 হবে। ওরা বলছে cos থিটা সমান 0, cos থিটা বসানোটার সময় পরে 0 আসছে, cos 0 বলে নাই কিন্তু, এটা কিন্তু cos 0 বলে নাই। দেখো আমি তো দেখাচ্ছি, cos 0 কিন্তু বলে নাই, cos থিটা সমান 0 বলছে, ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কী বলছিল, এফএস। তাহলে তোমরা বল আর সরণের ডট গুণ করে দিবা। এই পরের প্রশ্ন দেখি আমরা, আসো এখানে যে প্রশ্ন বলছিল আমাদের, এই যে বল দেওয়া আর কি দেওয়া, সরণ দেওয়া, বল আর সরণের ডট গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কীভাবে ডট গুণ করবে, এভাবে করবা যে 3 6 18, তারপর হচ্ছে আমরা লিখতে 18 লিখলাম আমরা, তারপর হচ্ছে আমাদের আছে কত আছে এখানে 3 আর এখানে -2, তাহলে কত আসবে -6, 18 - 6। তারপরে বলছে কি এখানে -2 আছে, এখানে প্লাস আছে, তাহলে কী হবে -2 × 1 মানে কত, -2। আলটিমেট হিসাব করলে কত আসতেছে আমাদের, 18 থেকে 8 বাদ দিলে থাকবে তো আমাদের 18 থেকে 8 যদি আমরা বাদ দিই 10 থাকবে, এটা থাকবে তো আমাদের 10। তবে একটু কিন্তু এখানে ঘাপলা থাকতে পারে, তোমরা সবাই এটা কত দাগাইছো বলো তো, তোমরা সবাই কি এটা কত নাম্বার আমাদের অবজেক্টিভ, এটা আমাদের অবজেক্টিভ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 31 নম্বর অবজেক্টিভ। তোমরা সবাই অ্যান্সার কি হচ্ছে 10 দাগাইছো। খেয়াল করে কিন্তু দেখতে হবে একটা জিনিস, যে আমাদের আসলে এখানে একটা জিনিস কিন্তু দেওয়া আছে, কী দেওয়া বলো তো, সেন্টিমিটার কিন্তু দেওয়া ছিল আমাদের, হ্যাঁ। তবে আসলে এখানে যে অপশন দেওয়া আছে সেই অপশন এখানে সেন্টিমিটার হবে না, এখানে আসলে মিটারে হবে। প্রশ্নে আসলে ভুল আসছে, কারণ অ্যান্সারে 10 জুল দেওয়া, এটা হবে না, মিটার হবে। তো যদি সেন্টিমিটার থাকতো তখন তোমাকে আবার মিটার বানানো নেওয়া লাগতো আর কি। সেই এখানে আসলেই আমরা প্রযোজ্য হইতো। আর তোমার কাজ বেরোয়েছে গেলে কী বেরোয়েছে, মানে সেন্টিমিটার দিয়ে করে আসো, সেন্টিমিটার লেখা আছে, তো তোমার এরকম বেরোতো আর কি, নিউটন ইন্টু সেন্টিমিটার বেরিয়েছে। তোমার কাজ মানে কি, নিউটন মিটার নিতে হবে, তো এই জিনিসটা তুমি মিটারে নিতে হবে। মিটার নেবা, তুমি এটি মিটার নেবা কী করবা, সেন্টিমিটারকে মিটার নেওয়ার জন্য কী করতে হয়, 100 দিয়ে ভাগ করে দিতে হয়। আর তুমি 100 দিয়ে ভাগ করে দিলে বাই যাবে কত, 0.1, তাহলে তোমার নিউটন আর এইটা হয়ে যাবে মিটার হয়ে যাবে। তাহলে মিটার মানে কি, এখন তুমি এত জুল, কারণ অপশনগুলোর মধ্যে কী দেওয়া ছিল, অপশনগুলোর মধ্যে জুল দেওয়া ছিল, জুল 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 জুল। তাহলে তুমি এইটা যদি সেন্টিমিটার লিখেই করতাম তাহলে অ্যান্সার আসতো প্রথমটা, আর আসলে এখানে সেন্টিমিটারটা হইতো না, তো এই জন্য আসলে 10ই আসছে অ্যান্সার। যাই হোক, সমস্যা নেই। তো যারা আর কি সেন্টিমিটার ধরেই বের করছো তারা এই 0.1 বলবা, 1 নম্বর বলবা, ওকে, এটা ইজি ছিল, কোনো সমস্যা নেই। যদি দেখতে পারতে হবে আসলে হ্যাঁ এই জিনিসটা এখানে লেখা ছিল, লেখাটা যারা দেখতে পাচ্ছে তাদেরই হয়েছে আর কি। ওকে, আমরা পরেরটুকু দেখো, ধূপধাপ মুখোমুখি করে ফেলি আমরা হচ্ছে মুখোমুখি বাকিটুকু করে রাখি। দেখো পরেটা কী বলছে, খেয়াল করো, পরেটা বলছে কি, দেখো এই প্রশ্ন দেখো, বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত ব্যবস্থার ভরবেগ বাড়বে। এই প্রশ্নটা ভালো করে একটু বুঝতে হবে। এই প্রশ্নটা বলছিলাম না, গতিশক্তির ভরবেগ দিয়ে প্রশ্ন আসে, এটা ভালো করে দেখো। এর পরের কোনো প্রশ্ন যদি না দেখতে চাও কোনো আপত্তি নেই, কিন্তু এই প্রশ্নটি ভালো করে দেখে রাখো, এই প্রশ্ন পরীক্ষা আসবে কিন্তু। তাহলে ইকে এর সাথে আমরা কি দেখছিলাম, আমাদের ভরবেগের সম্পর্ক কী ছিল, পি স্কোয়ার, ইকে সমানুপাতিক পি স্কোয়ার বাই 2m ছিল। বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলো। গতিশক্তি কী করছে আমরা, এই গতিশক্তি বাড়াইছি 300%, তাহলে আমাদের ভরবেগ হবে কত, তাহলে ভরবেগ হবে যে √ওভার ইকে হবে। আমি কি করছি, এইটা 300% বৃদ্ধি করছি, 300% করি নাই কিন্তু, 300% বৃদ্ধি। আগে তো নর্মাল ছিল, আগে 100% ছিল ধরলাম, এখন 300% বৃদ্ধি করছি, হইলে কত, 400%। আর 400 মানে কি, 400 মানে কি আসবে 2, তাই না, তার মানে কত, 200%। তার মানে বুঝতে পারলাম 300% যদি বৃদ্ধি করি আমার ভরবেগ কতটুকু হয়, আর ভরবেগ হয় 200% হয়। ভরবেগ যদি 200% হয় তাহলে ভরবেগ বৃদ্ধি কতটুকু পাবে, ভরবেগ তো নর্মাল ছিল, শুরুতে নর্মাল 100 ছিল, 200% হয়েছে, আর আগে তো নর্মাল ছিল 100% ছিল, তাহলে কতটুকু বাড়লো, 100% বাড়লো, তাহলে অ্যান্সার হবে 100%। বুঝতে পারছো, আরেকবার বলি, যারা বুঝো নাই, যারা গরিব তারা দেখো আরেকবার। বলছিল গতিশক্তি 300% বৃদ্ধি, তাহলে গতিশক্তি 300% বৃদ্ধি পায়, তাহলে গতিশক্তি আসলে হইলো কত, 400% হইলো না, কারণ আগে ছিল 100% নর্মাল অবস্থায়, আর আমি 300 বাড়াইলাম, তাহলে মোট হলো 400%। আমরা জানি পি সমান √ওভার ইকে, মানে সূত্র এখানে সমানুপাতিক আর কি, কারণ আমাদের সূত্র ছিল যে 2/2m ছিল, লিখে নেই আমরা এটা।
তাহলে পি 400% হয়েছে, 400 তাহলে 4 দিলাম আমরা, 4 মানে কত 2 মানে কত 200%, মানে 400% থেকে 200% আসলো আমাদের। তার মানে আমাদের ভরবেগ হলো 200%, আর ভরবেগ 200% হওয়া মানে কতটুকু বাড়া, 100% বাড়া। অ্যান্সার হবে 100%, কারণ চাইছিল প্রশ্নে ভরবেগ কত বাড়বে, ভরবেগ বাড়বে, বুঝতে পারছো প্রশ্নটা? আমাদের কিন্তু প্রশ্ন ছিল ভরবেগ কতটুকু বাড়বে, এই ছিল জিনিস। ওকে, পরেরটা খুবই সহজ প্রশ্ন, বলছে 1 জুল সমান কত। তো মুখস্থ রাখবা এটা, যে 1 জুল মানে কত, এটা মুখস্থ রাখবা, যে 1 জুল সমান সমান হচ্ছে 10⁷ আর্গ। আর্গও কিন্তু কাজের একক, সেটা হচ্ছে কত আমাদের সিজিএস একক, মানে হচ্ছে সেন্টিমিটার ওই একক আর কি, সিজিএস একক। আমাদের আর কিন্তু কি কাজেরই একক, শক্তির একক, কিন্তু কি মানে সিজিএস একক, সিজিএস পদ্ধতিতে। ওকে ঠিক আছে, এরপরটা দেখি আমরা 34 নিজেরে পারবা, যে 6 ওয়াট মানে হচ্ছে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে। বুঝে আমাদের আগের জিনিসটাই ছিল, 6 ওয়াট মানে কতটুকু কাজ করবে। তুমি বলবা যে কতটুকু কাজ মানে কি, ডাব্লিউ সমান সমান পিটি, পি এর মান তোমাকে বলছে কত 6 ওয়াট, 6 ওয়াট। আর ঘন্টা মানে কত, 1 ঘন্টায়, 1 ঘন্টায়, ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে কি বসাই দিবা, যে 3600, এই 3600 বসাই দিবা, তাহলে তোমার আসবে কি অ্যান্সার এত জুল। 6 × 3600 গুণ করলে তুমি অ্যান্সার পাই যাবা, 6 × 3600 করে আসো, 6 × 3600 কত আসবে 216, এবং এটাকে আমরা পরে হচ্ছে কী করবো 216, এবং পরে এটাকে আমরা হচ্ছে কিসে নিয়ে যাবো, কিলো জুলে নিয়ে যাবো আমরা, কিলো জুলে নিয়ে আমাদের এরকম জিনিসটা লাগে। যাই হোক সমস্যা নেই, পারবো আমরা এটা। পরের প্রশ্নগুলো মুখেই বলতে পারবো, পরগুলো আমাদের বহুপদী। আচ্ছা, সংরক্ষণশীল বল হচ্ছে আদর্শ স্প্রিংয়ের প্রত্যয়নী বল, সান্দ্র বল, সান্দ্র বল না, সান্দ্র বল তো হচ্ছে আমাদের কি, সান্দ্র বল হচ্ছে আমাদের কিন্তু সান্দ্র বল, ঘর্ষণ বল কিন্তু অসংরক্ষণশীল বল। তাহলে আদর্শ স্প্রিংয়ের প্রত্যয়নী বল হচ্ছে আমাদের সংরক্ষণশীল, আছে চুম্বক বল। হচ্ছে আমরা চলাফেরার জন্য যে শক্তি পাই সেটি আসে কই থেকে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে আসে। আমাদের বডির মধ্যে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া হয়, সেখান থেকে তাপ উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি থেকে আমরা জিনিসটা পাই, রাসায়নিক শক্তি থেকে আমরা চলাফেরার জন্য তাপ পাই, শক্তি পাই। গতিশক্তির মাত্রা বের করতে পারবো ½ m² থেকে। আর এই প্রশ্নটা দেখো কি বলছে, যে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে কোন মানের জন্য কাজ শূন্য হবে। আমরা জানি cos 90 হলে কাজ শূন্য হয়, তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। সহজ প্রশ্ন, হ্যাঁ সহজ প্রশ্ন। হ্যাঁ 35 ক বলছে হচ্ছে, অর্পিতা বলছে হচ্ছে ক, 36 বলছে হচ্ছে খ। হ্যাঁ 36 হচ্ছে খ। ওকে ফাইন, আমরা এই জিনিসটা বুঝে ফেলতে পারলাম। আসলে আমরা এক কাজ করি, আর একটু, আর আমরা 47 পর্যন্ত দেখবো। আমরা দেখবো হচ্ছে আর 8টা প্রশ্ন, তাইলে আমাদের শেষ। আমরা এই পাশ পর্যন্ত দেখে রাখবো, আর এই পাশগুলো হচ্ছে সেম প্রশ্ন, আমরা যা যা পড়লাম এতক্ষণ ওই টাইপগুলোর প্রশ্ন, তো একই ঘটনা আর কি, তোমরা নিজেই করে ফেলতে পারবা। তবে হচ্ছে এই যে লাস্ট পেজ, আমাদের এই লাস্ট পেজে আমরা এইটা দেখাই দিচ্ছি, আর এখানে কয়েকটা দুধভাত প্রশ্ন আছে, এমনি আমরা করতে পারবো। খেয়াল করো, পরের সময় আমরা ধূপধাপ করে ফেলি, আমাদের এইটুকু খুব কম সময় লাগবে, কারণ আমাদের বহুপদী। ধনাত্মক কাজের ক্ষেত্রে কোনো বস্তুর কি হয়, ধনাত্মক কাজের ক্ষেত্রে কি হয়, ধনাত্মক কাজ দেয় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাইতে থাকে, গতিশক্তি কোনো বস্তু বৃদ্ধি পাইতে থাকে আমাদের, এবং দেখাচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, মন্দন হয় না, ত্বরণ হয়, তাহলে গতিশক্তি বৃদ্ধি পায়, ত্বরণ হয়, এই যেটা হবে লাস্টেরটা। আর ধনাত্মক কাজ যদি করি আমরা, গতিশক্তি বাড়বে, ত্বরণ বৃদ্ধি পাবে, ত্বরণ হবে আমাদের। পরটা বলছে কি, হচ্ছে একটা কাজ গতির অভিমুখ দেওয়া হচ্ছে, চিত্র অনুযায়ী যে কোনটা সঠিক। আমরা জানি কি, এখানে ক্ষুদ্র একটা অংশ দেখাইছে dr, তো ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র কাজ পাওয়া যায় dw, তো আমরা জানি dw সমান হবে f × dr, এটা বল ইন্টু ক্ষুদ্র সরণ, তাহলে পাবো ক্ষুদ্র কাজ। পরে বলছে কাজের অভিকর্ষীয় একক কোনটি, কাজের একক জুল, এই যে জুল 41 ক নম্বর। বলছে 270 কেজি ভরের কোনো বস্তুকে ক্রেনের সাহায্যে এত বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত। দেখছো এই অঙ্ক কিন্তু বারবার আসছে, আবারও কিন্তু চলে আসছে। ক্রেনের ক্ষমতা P = F × V, F তো নাই, F এর মান কত, এই যে M আছে, বসাই দেবো আমরা mg, আর V এর মান কত 0.1, গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। এর বারবার আসছে, P = FV কিন্তু বারবার আসছে। পরে আমাদের 43 কি বলছে হচ্ছে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কাজ বৃদ্ধি পাবে। স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে, তাহলে আমরা জানতাম কি W = ½ kx², ½ kx² মানে খেয়াল করো, তাহলে W এর সাথে x এর সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক। তাহলে আমরা কি করছি, কাজের মান দ্বিগুণ করছি, কাজের মান যদি আমরা দ্বিগুণ করি, সরণের মান দ্বিগুণ করছি, সরণের মান দ্বিগুণ করলে আমার কাজের মান কয় গুণ হয়ে যাবে, দ্বিগুণ মানে কি আসলে 4 গুণ হয়ে যাবে, দ্বিগুণ স্কোয়ার আছে যেহেতু 4 গুণ হবে। আর ওরা জিজ্ঞেস করছে কাজ কত বৃদ্ধি পাবে, তো হবে 4 গুণ, তাহলে বৃদ্ধি পাবে কত, তাহলে আগে তো 100 ছিল, তাহলে 1 ছিল, 4 - 1 কত 3, তাহলে অ্যান্সার হবে 3 দিয়ে।
এটা 300%, আগেরটার মতোই সেম অঙ্ক। আচ্ছা সেম পরটা কি বলছে আমাদের, এই টাইপের প্রশ্নটা তোমাদেরকে আমি সিকিউ এর মধ্যে করাই দেবো, যে এরকম প্রশ্ন আমি বলবো যে একটা মিটার স্কেল আছে, এই স্কেলটা শোয়ানো অবস্থায় আছে, স্কেলটাকে এভাবে আমি যদি খাড়া করে ফেলি তাহলে কৃত কাজ কত হবে। কয়েকটা টাইপের কথা বলি, দেখো এই টাইপে তোমাদের কার কার সমস্যা আছে তোমরা বলো। এটা হচ্ছে এ লিখলাম, আমি এ বি সি দিয়ে লিখবো, তোমাদের যার যেটা সমস্যা কমেন্টে লিখবা, এ বি সি বা এ এ এরকম লিখবা। এরকম যে টাইপটা ছিল, একটা শোয়ানো বস্তুকে খাড়া করতে কৃত কাজ, একটা বই আছে, বইটাকে খাড়া করতে কৃত কাজ, এরকম একটা টাইপ আছে আমাদের। আমাদের আরও টাইপ আছে, একটা ইট আছে, একটা ইটের উপরে আমরা আরেকটা ইট, তবে আরেকটা ইট, আরেকটা ইট, এরকম ইটগুলো রেখে একটা ব্লক বানাইলাম, এই ক্ষেত্রে কৃত কাজ কত, এরকম একটা টাইপ আছে। আরেকটা টাইপ আছে কি, যে আমাদের এরকম যে ওই যে আমাদের ছিল ইসের পেরেক, হাতুড়ির পেরেকের একটা অঙ্গ ছিল না, একটা হাতুড়ি কি করতো, এই পেরেকের মধ্যে পড়তো, এই পেরেকের মধ্যে হাতুড়ি হাতুড়িটা পেরেকের উপরে পড়লে কি হইতো, এই পেরেকটা আমাদের মাটির মধ্যে ঢুকে যাইতো এবং বিপরীত দিকে একটা বাধা দান করে বল পাইতো। তাহলে এই হাতুড়ি আর পেরেকের কয়েকটা টাইপ ছিল। আবার দেওয়ালের মধ্যেও কি হইতো, যে আমাদের এই পেরেকটা হচ্ছে যখন মারতাম তখন এই পেরেকটার ভিতরে ঢুকতো, প্রতিরোধকারী বল পাইতো। এই পেরেক আর হাতুড়িটা টাইপ আছে। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আমাদের যে গড় স্মরণের জিনিসটা, শোয়ানো বস্তুকে খাড়া করতে কৃত কাজ, ভার কেন্দ্রে স্মরণ বের করতে হয়। একটা ইটের পরে ইট বা ব্লকের উপরে ব্লক রেখে রেখে কৃত কাজ কত, 1000 রাখছি কৃত কাজ কত। তারপর হচ্ছে এই যেরকম হাতুড়ি পেরেকের অনেকগুলো টাইপ আছে সেটা। তাহলে এই যে এই 3টা টাইপের কথা বললাম, এই 3টা টাইপের মধ্যে তোমাদের কার কোনটা সমস্যা, যদি 3টে সমস্যা হয় তোমরা কমেন্টে লেখো এ বি সি। কারো এইটার এটা সমস্যা লেখা হচ্ছে এ কমা সি, কার কোনটা সমস্যা একটু কমেন্টে লেখো, কারণ আমি এই টাইপগুলো তোমাদেরকে করাই দিব। যদি দেখি যে সবাই পারো তাহলে তো করাবো না, যদি দেখি সবাই সমস্যা আছে এই টাইপগুলো আমি একটু আলাদা করে সিকিউ পড়ানোর সময় এই টাইপগুলো আমি দেখাই দিব আর কি। মানে কমেন্টে লেখো, সবাই একটু কমেন্টে লেখো যে তোমাদের এইটার মধ্যে কার কার সমস্যা, সবাই লেখো, সবাই। যদি কারো সমস্যা না থাকে তুমি লেখো যে কোনো সমস্যা নাই। একজন লেখে হচ্ছে এ বি সি অল ইজ প্রবলেম, ভাইয়া খুব গরিব। আচ্ছা খুবই গরিব, খুবই ভালো, খুবই গরিব। আচ্ছা পরে সাদে লিখছে এগুলো অনেক ভালো লাগে ভাইয়া, ওকে ভেরি গুড। কাউসার লিখছে এ বি সি 3টা পারে না, কাউসার গরিব। রবিন বলছে ভাই এই সবগুলোর জন্যই একটা ভিডিও দিন, হ্যাঁ এগুলো দিব, ঠিক আছে। সাইরা বলছে এ বি সি এগুলো প্রবলেম, তন্নি বলছে হচ্ছে সি প্রবলেম, হচ্ছে তন্নি করাই দেবো, এটা সমস্যা নাই, অনেক প্রবলেম ভাই টাইপে। উম্মে বলছে এ প্লাস বি প্লাস সি সবই প্রবলেম। আর হ্যাঁ এই যে একজন ভাই সি এম আর আই টিটিআই কে এ কি লিখছে মৃত্তিকা, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা কোনো প্রবলেম নেই, ভেরি গুড। শহীদুল বস না বুস, শহীদুল বুস, সাইদুল বুস, বুঝতে পারছো না, বুঝতে পারো না, এবিসি তোমার সমস্যা আছে, করাই দিব, ওকে। আর কারো সমস্যা নাই। জাহিদ হাসান বলছে এবিসি সবই সমস্যা, আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি এই 3 টাইপ করাই দেবো, সমস্যা নেই, যাদের সমস্যা তারা কিন্তু দেখে নিতে পারবা, ওকে। মিঠুরাই বলছে বড়লোকস আমি পারো না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই সম্পূর্ণ জিনিসটুকু তোমরা বুঝতে পারছো। দেখো আমরা পরে আরও 2টা প্রশ্ন দেখে রাখি, এটা তো করাই দিব, সমস্যা নেই বললাম, এটাও করাই দিব, এই টাইপটা আলাদা করে বুঝাই দিব, এটা আমাদের অ্যাডমিশনে আসে এই প্রশ্নটা, তাহলে এই 2টা টাইপ করাই দিব, রিটেনের মধ্যে করাই দিব। পরেরটা বলছে কি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা সবাই পারো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। এই উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে ওই যে সূত্র শিখছিলে কি h/n+1, n এর মান তো 2, তাহলে 2 + 1 মানে কত 3, তাহলে h/3। তোমরা তো এটার বস আবার এটা ভালো পারো তোমরা। আচ্ছা এইটাও দেখে ফেলি, আসো কয়েকটা দেখে ফেলি যেগুলো আমাদের মুখস্থ এগুলো আমরা দেখে ফেলি। বলছে কি আমরা আসো এই যে 49 এই পর্যন্ত দেখে রাখবো, আমরা এই 49 পর্যন্ত আমাদের আসা হচ্ছে 56টা, 49 পর্যন্ত দেখে আমরা শেষ করে রাখবো। কৃতকাজ 0 হবে, কখন 0 হবে, বস্তু সমবেগে গতিশীল থাকলে, আর বলছে বস্তু সমত্বরণে গতিশীল থাকলে, আর বস্তুর উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল থাকলে। হ্যাঁ কেন্দ্রমুখী বল থাকলে কিন্তু 0 হবে, আর সমবেগে গতিশীল থাকলে 0 হবে। কারণ সমবেগে গতিশীল থাকা মানে কি, আমরা এখানে কি বাহ্যিক বল প্রয়োগ করতেছি না, বল 0 হচ্ছে আমাদের। আর ত্বরণ থাকা মানে কি, বল তো প্রয়োগ করছি, তাহলে বল 0 যদি হয় আমাদের কাজও 0, আর কেন্দ্রমুখী বল তো 0 হয় জানোই, তাহলে 1 আর 3 হবে আমাদের, তাহলে 1 আর 3 হবে। ক্ষমতার একক কি জুল/সেকেন্ড আর ওয়াট। আবার দেখো নিউটন মিটার মানে জুল, তাহলে জুল/সেকেন্ড হয়ে গেলো, তাহলে 3টাই, তাহলে ক্ষমতার একক কি এই 3টাই। তো আশা করি সবাই বুঝতে পারছো যে কী হবে। আর এটা আমি দেখো অলরেডি পড়ছিলাম, 53 নম্বরটা আমরা আগেই শিখেছিলাম, 1 কিলোওয়াট ঘন্টা মানে কত, ওই যে 3600 পরে 3টা শূন্য ছিল মানে কি 3.6 10⁶ জুল ছিল। বল ও স্বরের মধ্যবর্তী কোন মানের জন্য বলের দ্বারা কাজ হবে। দেখো এই প্রশ্ন দেখো
হচ্ছে বলের দ্বারা কাজ। মনে রাখবা, বলের দ্বারা কাজ মানে কি, 0 থেকে 90-র মধ্যে হচ্ছে বলের দ্বারা কাজ। 0 থেকে 90-র মধ্যে একজনই আছে, 60। এটা পরীক্ষা আসতে পারে তোমাদের, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। বলের দ্বারা কাজ মানে কি 0 থেকে 90-র মধ্যে, 0 থেকে 90-র মধ্যে। আর বলের বিরুদ্ধে কাজ মানে কি ওই 90 থেকে 180-র মধ্যে। বলের দ্বারা কাজ মানে কি 0 থেকে 90-র মধ্যে। ওকে, তো 0 থেকে 90 60 একজনই আছে, এটাই অ্যান্সার। আর বাকিগুলো সহজ। বলছে এত কেজি ভরের বস্তুর ভরবেগ এত, তারপরে হচ্ছে এত হলে গতিশক্তি কত। তাহলে সরাসরি শিখেছিলাম যে ই কে সমান সমান, আমরা শিখছিলাম সরাসরি p²/2m, সরাসরি শিখছিলাম আমরা। ওরা বলছে 2 কেজি ভর, তাহলে আমি এই ভরের মানটা 2 কেজি। তারপরে তারা বলছে ভরবেগ হচ্ছে 2, তাহলে ভরবেগের মান 2 বসালাম আমি, এই যে 2 বসালাম, 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4, 2 × 4 মানে 4, 4 4 কাটা, ইকের মানে 1, তাহলে অ্যান্সার হবে কত 1 জুল। এই যে 1 জুল, সহজ প্রশ্নগুলো। মানে এই হচ্ছে আমাদের, সমস্যা নাই, দেখতে হবে না, অনেক দেখছো। এই ছিল আমাদের হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তির আমাদের বোর্ডের এমসিকিউগুলো, এবং পাশাপাশি আমি কি তোমাদের বেসিক কথাগুলো একটু মনে করাই দিচ্ছি। এবং এই চ্যাপ্টার নিয়ে তোমরা যারা সিকিউ ক্লাস চাও, বা সিকিউ এর জন্য কী টাইপ পড়তে হবে, বা ওই টাইপেরগুলো তোমরা চাও, তোমরা সবাই আজকেই আমাদের হচ্ছে এই ক্লাসটা যে করলে, এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানিয়ে তোমরা আজকের মতো হচ্ছে সবাই একটা করে পোস্ট দিবা আমাদের হচ্ছে দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপটায়। সবাই তো গ্রুপে অ্যাড আসো। এবং তোমাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আগে বললাম যে তোমরা যখন কেউ পোস্ট দাও তখন দেখা যায় তোমরা হচ্ছে ওটার মধ্যে তোমরা সবাই এড়িয়ে চলবা না। তোমাদের নিজেরা যখন কেউ পোস্ট দিবে, তোমরা নিজেদের মধ্যেও তোমরা কথাবার্তা বলবা পোস্টে, তাকে জানাবা যে হ্যাঁ তোমার পোস্টে তুমি যে নোট এটা দিচ্ছ তোমার এটা সুন্দর হয়েছে বা ভালো হয়েছে, বা তোমরা এখানে এটা অ্যাড করতে হবে। তারপরে তোমরা হচ্ছে এই আমাদের পোস্টের মধ্যেও যে তোমরা কিন্তু রিয়্যাক্ট করো বাচ্চাদেরকে, এবং যারা পোস্ট করছে এবং তাদের কিন্তু কমেন্ট করে তাদেরকে মন্তব্য জানিও যে হ্যাঁ তোমার এটা ভালো হয়েছে, বা তুমি এখানে আরও এটা ঠিক করতে পারো, বা কোথাও ভুল হয়েছে কিনা তুমি একটু দেখে বলতে পারো। তো এই কাজগুলো তোমরা অবশ্যই করো। তার মানে হচ্ছে তোমরা গ্রুপটাকে ইন্টারঅ্যাক্টিভ রাখো, যে অবশ্যই তোমরা হচ্ছে পোস্টে রিয়্যাক্ট এবং কমেন্ট, তারপর হচ্ছে বন্ধুদের মেনশন, ইনভাইট, এগুলো তোমরা নিজ দায়িত্বে একটু করো, ঠিক আছে? এগুলো তোমরা নিজ দায়িত্বে একটু করো, কারণ এগুলো তো বারবার বলা যায় না। আর হচ্ছে এমসিকিউতে নোট করতে হবে না, যে তোমরা হচ্ছে ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবা, আর অন্য যে ক্লাসগুলো দেওয়া হয় সেটা নোট করবা। জয় সরকার তোমাকে তো কখনো নোট করতে দেখা যায় না, এবং তুমি হচ্ছে নোট না করলেও অন্য যারা করে তাদেরকে ডিমোটিভেট করা যাবে না। তো তুমি জয় সরকার দেখবো তুমি আসলে নেক্সট ক্লাসে আসলে তুমি নোট জমা দাও কিনা, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা তাহলে এক কাজ করবা, তাহলে তোমরা হচ্ছে আমরা আজকে করে ফেলাম তাহলে কোনটা, আমি আবার বলে যাই, এবং আমি তোমাদের হচ্ছে এরপরে কী ক্লাস হবে রুটিনটা বানিয়ে তোমাদেরকে দিয়ে দিবনি। আমরা কিন্তু আমাদের ডে 1-এ পর্যায়বৃত্ত গতি করছিলাম, অষ্টম অধ্যায় আমি অর্ধেক করছিলাম, আরও কিছু প্রশ্ন বাকি ছিল, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ডে 1 এবং সেটা ডে 2-তেই দেওয়ার কথা, সেই ডে 2-তেই আমরা দিব। এটা তোমরা কিন্তু কালকে পাবা। তার মানে তুমি কালকে পাচ্ছ কি, তোমরা কালকে এমসিকিউর মধ্যে তোমরা পাবা কি পর্যায়বৃত্ত গতির, এই যে পর্যায়বৃত্ত গতির পার্ট 2, সেটা তোমরা কালকে রাত্রে পেয়ে যাবা। এবং আজকে আমরা করে ফেললাম কোনটা, এই যে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। তাহলে যে আমাদের ডে 1 2 3 হয়ে গেল, কিন্তু তাহলে আমরা ডে 3 এর ক্লাসটা আজকে করে ফেললাম, আর 2 এরটা কালকে করবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং আমি তোমাদেরকে প্লে লিস্টটা করে দিয়ে দিব। এবং তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের হচ্ছে এভাবে এমসিকিউগুলো যদি শেষ করতে থাকি তোমাদের উপকার হবে কিনা, বা তোমরা আসলে জিনিসগুলো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। তোমাদের কেমন লাগলো, তোমাদের কথাগুলো শুনলে ভালো লাগে, এবং পরে আসলে ক্লাস নেওয়ার আসলে মোটিভেশনটা পাই আর কি। তোমরা সবাই একটু জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। জয় সরকার বলছে হচ্ছে দেখি তোমরা কে বলছো, তোমাদের কমেন্ট একটু পড়ি, তারপরে আমরা বাসায় চলে যাব। আমি তো বাসায় আছি, ওকে। আচ্ছা, মোহাম্মদুল আপন বলছে ভাইয়া কোন বই থেকে এমসিকিউ করালেন? আমাদের টেলু স্যারের বই। তো তোমার যে কোনো বই থেকে তুমি করতে পারো, তোমার যে বইটা আছে তুমি সেই বইটাই করো। কাউসালে বলছে জি ভাইয়া বুঝেছি। আমাদের বস বলছে হচ্ছে জি ভাইয়া। আশাবুদ্দিন কালকে লাইভ হবে না? হ্যাঁ কালকে তুমি হচ্ছে এটা বাবা, কালকে হচ্ছে অষ্টম অধ্যায়ের এই পার্টটা পাবা আর কি কালকে। আর হচ্ছে ওকে, স্যারা বলছে এত সহজ করে বুঝান যে সর্বস্তরে শিখাতে বুঝতে পারে, আলহামদুলিল্লাহ। ঐশী বলছে হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি, ওকে। তো তোমাদের যারা এখন কমেন্ট করছো তারা দেখলাম যে একদম তারা সবাই শুরু থেকে আমার সাথে ক্লাসে ছিল, এবং আমাদের কতক্ষণ ক্লাস হলো, আমাদের মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে।
তো তোমরা এতক্ষণ জুড়ে সাথে ছিলা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং ইনশাল্লাহ তোমরা এতক্ষণ যে ছিলা এবং তোমাদের এই টাইমটা আশা করি কাজে লাগছে। তোমাদের একটু যারা আগেই পড়ছিলা তাদের তো রিভিশন হয়ে গেছে, আর যারা আগে পড়ো নাই তাদের দেখবে কিন্তু পড়াটাও হয়ে গেল আর কি। এবং তোমরা এখন করবে কি, নিজের বই থেকে একটু জাস্ট উল্টাপাল্টায় দেখবা, আর যদি কোনো এমসিকিউতে প্রবলেম ফেস করো পিকচার তুলে আমাদের গ্রুপেই দিতে পারো। এবং সেখানে কেউ যদি তোমাদেরকে অবশ্যই আমি ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম, কেউ যদি কোনো প্রশ্নের অ্যান্সার চাই যে ভাই এটা আমি পারি নাই করে দেন, আমি যদি না থাকি তোমরা অবশ্যই কমেন্টে তাকে হেল্প করবা, সবাই হেল্প করবে, যে যেটা পারো এটা হেল্প করবা। তোমাদের নিজেদের মধ্যে কিন্তু এই বন্ডিংটা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তোমরা আশা করি তোমরা এখন নিজেদের মধ্যে এই কাজগুলো করবা, অবশ্যই করবা, ঠিক আছে। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে দেখি আমি ইনশাল্লাহ তোমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে চাও, আমি সিকিউ এর পার্টটাও দিব তোমাদের। কিন্তু আমি ফার্স্ট পেপারে হচ্ছে সিকিউ এর জন্য অলরেডি কোন কোন ক্লাস দিয়ে রাখছি বলো তো। সিকিউ এর জন্য দেখো, সিকিউ এর কথাটা বলে শেষ করি। সিকিউ এর কথাটা কি যে সিকিউ এর কথা হচ্ছে ভেক্টর আমি তোমাদেরকে দিয়ে রাখছি অলরেডি। ভেক্টরের 3টা পার্ট আছে, 3টা পার্ট করলে একদম শিওর এখানে তুমি একটা প্রশ্ন পাই যাবা। 2টা প্রশ্ন আসবে, একটা তো পারবাই। 10 নম্বরে 2টা টাইপ আছে, যে কোনো একটা প্রশ্ন আসবে একদম 100% শিওর। 2-10 তোমাদেরকে সপ্তম অধ্যায় দিয়ে রাখছি, 100% শিওর এখানে কোশ্চেন কম পাবা। 3টা পার্ট আছে, এর বাইরে কোনো কিছু দরকার নেই তোমার। 2-10-7 এখানে তোমার 4টা প্রশ্ন বা 5টা প্রশ্ন পরীক্ষা আসবে, 3টা ইজিলি করতে পারবা। 2-10-7 যারা মনে করো একটু গরিব, মনে করো এর বেশি পড়লে মনে থাকবে না, তারা 2-10-7 করে চলে যাওয়া শেষ। কিন্তু যারা আমরা একটু ভালো, আমাদের আর একটু মনে করো যে হচ্ছে টেনশন না করতে চাই, ব্যাকআপ রাখতে চাই, তারা আমরা আরও কী করতে পারি, আমাদের আরও হচ্ছে 4 অধ্যায়, 5 অধ্যায়, 8 অধ্যায় এবং হচ্ছে আর কোনটা আছে বলতো, 6 অধ্যায় আছে। তো এগুলোর মধ্য থেকে তোমাদেরকে আমি আরও 2-1টা টাইপ বা 2-1টা অধ্যায় করাই দিবনি সিকিউর জন্য, আর একটা ব্যাকআপ হিসেবে করাই দিবনি, তাহলে সুবিধা হবে আর কি। তো আমরা এখান থেকে ব্যাকআপ হিসেবে আর একটা অধ্যায় করাই দিবনি, সমস্যা নেই, টেনশন নিও না। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো আশা করি তোমাদের সবার আজকে ক্লাসটা ভালো লাগছে। তোমরা অবশ্যই যে আমাদের দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপটাকে তোমরা একটু অ্যাক্টিভ রাখো, এবং সেখানে তোমরা অবশ্যই তোমাদের যার নিজেদের কলেজের বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিবা, এবং হচ্ছে অবশ্যই সবাইকে ইনভাইট করে দিও। তোমরা সবাই ইনভাইট করে দিও ধুমায়, তোমরা যারা আসো সবাই যদি ধুমায় ইনভাইট করো, তা দেখবা যে অনেক মানুষ আমাদের সাথে আরও যুক্ত হয়ে যাবে। এবং যুক্ত হলে হবে কি যে এখন দেখতেছো মাত্র 50 জন ক্লাস করতেছে, 100 জন ক্লাস করতেছে, তখন দেখবা 500 জন ক্লাস করবে, তখন তোমার ভালো লাগবে। যখন 500 জন তোমার একটা অ্যান্সার দেখবে, তুমি বলবা যে ভাইয়া 10-এর সি, এই যে তুমি বললা সবাই ভুল করছে, তুমি পারছো, চিন্তা করো তোমার একটা কী ভালো লাগবে যে এত মানুষের মধ্যে এত মানুষ তোমার অ্যান্সারটা দেখতেছে, তোমার কমেন্টটা দেখতেছে, বা তুমি ভুললে তোমাকে সেটা ধরাই দিচ্ছে না, আলাদা একটা ভালো লাগে, কাজ করতে পারে যে সবাই মিলে একসাথে ক্লাস করবা। তো সমস্যা নেই, তোমরা আশা করি সবাই কোঅপারেট করবা। এবং তোমরা আজকে দেখলাম তোমরা আজকে অনেক বেশি কোঅপারেট করছো, সবাইকে জানাইছো যে হচ্ছে আমাদের এই 40 ডেইসের ক্লাসগুলো শুরু হচ্ছে। তো আশা করি সব আমরা কন্টিনিউ করতে পারবো। আর যদি কোনো দিন এরকম হয় যে কোনো লাইভ ক্লাস নিতে পারতেছি না, হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওই ক্লাসটা তোমরা হচ্ছে পরবর্তী দিন অবশ্যই সেটা রেকর্ডেড পাওয়া যাবে। তবে লাইভ যদি কোনো দিন না হয় সেটা রেকর্ডেড তুমি অবশ্যই পাওয়া যাবে আর কি। তো এর এই সকল ইনস্ট্রাকশন দেওয়া থাকলো তোমাদেরকে। তোমাদের খালি কাজ তোমাদের বিভিন্ন সহপাঠী বন্ধুদেরকে জানানো। কেউ যদি জানতে চায় যে হচ্ছে তার ফিজিক্সে এরকম দুর্বল অবস্থা, তার হেল্প লাগবে, কেমিস্ট্রিতে হেল্প লাগবে, তাহলে তাকে অবশ্যই জানাইও যে দর্পণ একাডেমি ইজ হেয়ার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। কালকে দেখা হচ্ছে, কালকে হচ্ছে 10টা-11টার দিকে আমি জানাই দিব গ্রুপে, সমস্যা নেই, আমরা পেয়ে যাবো। এবং আজকে আলহামদুলিল্লাহ কারেন্ট এখন যায় না, প্রতিদিন এই টাইমে কারেন্ট চলে যায়। তো আজকে ভাবছিলাম কারেন্ট চলে যাবে 11টার দিকে, কিন্তু এখনও কারেন্ট যায় নাই, আলহামদুলিল্লাহ। তখন ধূপ করে চলে যেতে পারে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে কালকে আবারও দেখা হচ্ছে। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই দর্পণ একাডেমি গ্রুপে এখন একটা করে পোস্ট করে দাও। তুমি একটা করে পোস্ট করে দিতে পারো তোমার কেমন লাগলো ক্লাসটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং হচ্ছে সবার সাথে আবারও দেখা হবে। মিঠু বলছে ভাই রেকর্ডের লিঙ্ক এক পোস্টে দিয়ে রাখেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমরা এই যে পার্ট এই ডে 1, ডে 2, ডে 3 সবগুলো। আরেকটা কথা, তোমাদের মধ্যে কেউ কি হচ্ছে তোমরা কি যে থাম্বনেইল বা হচ্ছে এই কাজগুলো করতে পারো, কি যদি থাকো আমাকে একটু নক দিও। তোমাদের সাথে লাস্ট আরেকটা কথা বলে দিই, তোমরা যারা 35 জন আসতে একটু শুনো। লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি জানো? যে হচ্ছে আমরা তোমাদের মধ্যে যারা একটু সুপার অ্যাক্টিভ তাদের নিয়ে ছোট্ট একটা টিম গঠন করতে চাই। এটা হচ্ছে আমাদের হবে দ্য টিম, তার নাম হবে হচ্ছে দ্য টিম। তোমরা যারা দ্য টিমের মধ্যে অংশগ্রহণ করতে চাও, দ্য টিমে থাকতে চাও, তারা অবশ্যই আমাকে নক দিবা। কারণ দ্য টিম হচ্ছে দর্পণ একাডেমি টিম, দর্পণ একাডেমি টিম বা দ্য টিম। তো এর মধ্যে তোমরা অবশ্যই একটু জানিও যে কারা থাকতে চাও। কারণ আমাদের হচ্ছে আমার পক্ষে একা আসলে এই গ্রুপটা কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যায়, কারণ আমার নিজেরও ক্লাস থাকে তোমরা জানো,
তারপর হচ্ছে আমি অফলাইনে আমার কিছু সময় দেওয়া লাগে, পাশাপাশি তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি। তো সব মিলে টাফ হয়ে যায়। তো এই জন্য তোমাদের মধ্যে যদি তোমরা উইলিংলি আমাকে হেল্প করো যে ভাই আমি সমস্যা নেই, আমি গ্রুপে আপনার অ্যাক্টিভ থাকবো এবং গ্রুপের হচ্ছে ছোটো আমরা কাজগুলো করতে হেল্প করব, তারা অবশ্যই আমি যখন দ্য টিম আমি হচ্ছে একটা পোস্টও দিব, সমস্যা নেই, তখন তোমরা সেখানে কমেন্ট করো বা হচ্ছে আমাকে ইনবক্সে নক দিও, দ্য টিম লিখে নক দিও, তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদের হবে কি আমার জন্য একটু ইজি হবে, আমার গ্রুপটা কন্ট্রোল করতে একটু ইজি হবে। কারণ গ্রুপে অনেক ছোটো কাজ থাকতে পারে, যে পোস্ট করা বা এগুলো তোমরা নিজেরা করতে পারবা, বা নিজেরা একটু সবাইকে ইনভাইট করতে বলে, এরকম ছোটোখাটো কিছু কাজ। তো তোমরা যারা আগ্রহী বা একটু অ্যাক্টিভ, তাদের কোনো সমস্যা নাই এইটুকু করতে, তারা অবশ্যই কিন্তু তাহলে তো অবশ্যই কিন্তু আমাদের সাথে আমাকে একটু যোগাযোগ করো, একটু আমাদের গ্রুপটাকে একটু মডারেট করলাম, মডারেটর হয়ে গেলা, একটু চেষ্টা করলা, একটু হেল্প করলা, ছোটোখাটো পোস্ট দিলা। তো মানে যেই কাজগুলো থাকে জানোই তো তোমরা মডারেটর, তোমরা তো এগুলো নিয়ে অনেক ভালো বুঝো আমাদের থেকেও। তো তারা কিন্তু অবশ্যই নক দিও, কারণ এই সময় দরকার আমার, মানে এই মুহূর্তে আমার পক্ষে একা সব কিছু করা টাফ হয়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে গ্রুপটাকে কন্ট্রোল করা, তোমাদের জন্য ক্লাস রেডি করা, হচ্ছে আমার নিজেরও পরীক্ষা, মানে ফাইনাল ইয়ার, মানে প্রচুর প্রেশার, অফলাইন, আবার হচ্ছে আমাদের বন্দি পাঠশালা আমার ক্লাস থাকে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো সব মিলে খুব টাফ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা একটু সুপার অ্যাক্টিভ, তারা আমাকে অবশ্যই দ্য টিমে যারা থাকতে চাও একটু অ্যাক্টিভলি, মানে এটা আসলে জোর করে তো হয় না, কারণ এটা আসলে আমাদের কী বলে যে ভলেন্টিয়ারমূলক, স্বেচ্ছাসেবক যেটাকে বলে, এরকম টাইপের কাজ। তো আসলে ভিতর থেকে না করলে আসলে হয় না, তোকে বলে তো করাতে পারবো না, আর এটা বলাও যায় না যে এইটা কর এটা কর, বারবার বললে আসলে খারাপও লাগে। তো যারা আর কি মনে করো যে না ভাই আমি আসলে নিজ দায়িত্বে আমি গ্রুপটাকে নিজের মনে করি, আপন মনে করি, তো তারা এরকম যারা আসো তারা অবশ্যই আমাকে একটু নক দিও কষ্ট করে, আমি তাদেরকে একটু গ্রুপে অ্যাড করে নিয়ে তাদের নিয়ে আমি কিন্তু একটা ছোটো একটা টিম গঠন করে যেন তোমরা আসলে গ্রুপটাকে রানিং করতে পারো। আমি যদি না থাকি তোমরা যেন গ্রুপটাকে রানিং রাখতে পারো, অন্য যারা যে সকল ইনফরমেশন চাই তোমরা যেন অন্যদিকে সেইটা দিতে পারো, এতটুকু করলেই হবে, আমার জন্য আর কিছু লাগবে না, এটুকু তোমরা করতে পারো। এবং তোমরা অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকো, যে কোনো কেউ পোস্ট করলে অবশ্যই তার পোস্টে রিঅ্যাক্ট করো, বা হচ্ছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও তার পোস্টে, আমার পোস্ট হোক, আমার পোস্ট না করলে সমস্যা নেই, কিন্তু অন্য যে সকল স্টুডেন্টরা করবে তাদের পোস্টে অবশ্যই তুমি রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিও। আর অবশ্যই নক দিও আমাকে, দ্য টিম লিখে নক দিও আমাকে, যারা মানে হেল্প করতে চাও। আমি আসলে হেল্পই বলবো, কারণ তোমাদের এই হেল্পটা আসলে অনেক, কারণ তোমাদের যদি হেল্প না করো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আমি চাই যে সারা দেশে যেরকম যারা এরকম সুবিধা বঞ্চিত, বা হচ্ছে যারা সুযোগ পায় নাই, বা ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারে নাই, তাদের যারা এই সমস্যা ছিল, যারা একটু পিছিয়ে গেছে, তাদের জন্য হেল্প করা যায়, কারণ তাদের এই মুহূর্তে হেল্পটা দরকার। অনেকে হয়তো হেল্প খুঁজতেছে, অনেক প্ল্যাটফর্মে আসলে অনেক আমাদের বর্তমানে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, তারা কিন্তু সবাই হেল্প করার চেষ্টা করে, সবাই ভালো, আমি কারোরকে বলি না যে তারা কোনো খারাপ বলবো না, কারণ সবাই যার জায়গা থেকে যতটুকু পারা যায় সবাই কিন্তু হেল্প করার চেষ্টা করতেছে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, তো আমি সেটাকে সাপোর্ট করি। তো আমিও চেষ্টা করতেছি তোমাদের জন্য যতটুকু পারি, যে যার জায়গা থেকে চেষ্টা করতেছে, তো তুমি সব জায়গা থেকে হেল্প নাও, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাকে নক দিও, এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। আর তোমরা গ্রুপে সব অ্যাক্টিভ থাকো, ঠিক আছে বাচ্চারা? দেখা হচ্ছে আবারও কালকে, দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে ডে 2 এর আমাদের যে বাকি ক্লাসটা, এই যে আমাদের এই অষ্টম অধ্যায়ের পার্ট 2 আমি প্লে লিস্ট করে দেবো, সমস্যা নাই। আমাকে নক দিও, নুসরাত জাহান বলছে কোথায় নক দিব, আমাকে নক দাও, আমার সাথে দেখবা তোমার ফেসবুক আইডি, অথবা আমাকে যদি তোমরা খুঁজে না পাও আমাকে সবসময় এটা লিখে সার্চ দিও, পাই যাও আমাকে, যে ASHIK.045, এটা হচ্ছে আমার আইডি, ফেসবুক আইডি। তুমি এখানে এইটুকু লিখে সার্চ দিলে ফেসবুকে আমার আইডিটা পেয়ে যাবা, তখন আমাকে ইনবক্সে নক দিয়ে রাখো, ঠিক আছে একটা? ঠিক আছে বাচ্চারা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, ভালো থাকো, ওকে। ঠিক আছে বাচ্চারা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। বুঝলাম না তোমরা এখনো যাইতেছো না কেন? সবাই গুড নাইট লিখে চলে যাও।
কিরে ভাই, তোর এখনো যাস নাই? আমি তবারক দেবো নাকি? এই যে তবারক, এই যে